সম্পর্কে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ডকুমেন্টারি করার ইচ্ছে নেই? আপনার কি উত্তম কুমারের সঙ্গে কোনো কাজ করার কথা ছিল? আমার দ্বিতীয় ছবি শ্রীমতী কাফে উত্তম কুমারকে নিয়ে করার কথা ছিল। হ্যাঁ আমি ইন্টারভিউ কিন্তু যতদিন চিফ মিনিস্টার কাছে দেবো না। হ্যাঁ, প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক কথা বলা যায় বলা না। যায় না। উনি বলেছিলেন যে একটা পরিবর্তন আসবে, হুম, তার কারণ আমাদের এতদিন ক্ষমতায় বেশিদিন থাকলে সেটা কিন্তু অনেক দিক থেকে ক্ষতি করে। বলেছেন কি করে সুভাষ বোসের সঙ্গে আলাপ হয়েছিল ইংল্যান্ডে, তো বলছে যে সায়েন্স কা কামাল হয়। কি কাণ্ড! আর সুইচ সুইচ টিপলে আলো জ্বলে উঠলো, হুম, সুইচ টিপলে পাখা পাখা হুম। জ্বলতে আরম্ভ করলো। মানে আপনি আমার, রেখার বাড়িতে বোম্বেতে গেছিলেন? হ্যাঁ ও, ফলে আমরা কি কোনোদিন লক্ষ্য করেছি কত রকমের হাসি আছে যদি বলি আমি। শোধ করবে। গৌতম দা, এখন লোকে হলে গিয়ে সিনেমা দেখে না কেন বলুন তো? তবে এটা একটা সামগ্রিক একটা, সমস্ত দেশ জুড়ে আহ, সামগ্রিক অধঃপতন হয়েছে হুম। সব দিক থেকে। না পৌঁছলে কখনোই, হুম, এটা নীলাঞ্জনা ঘুরে বেড়াচ্ছে। গৌতম, মাধবীলতা এতদিন আমার ছিল, এখন তোমার হয়ে গেল। বাহ! এটা খুব, আহ, আর আমাদের কত কিছু চাই। আর আমাদের চাই চাই চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনার ওপর ডকুমেন্টারিটা কে করবে আমি সেটাই ভাবছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি যার সঙ্গে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু ওনার কথা বলার আগে দুটো কথা বলি। এই কলকাতা শহরের বুকে এখনো পর্যন্ত গুটি কতক যে কজন জ্ঞানী গুণী এবং সত্যিকারের মানে গুণী মানুষ যদি বলা যায়, জ্ঞানী মানুষ যদি বলা যায়, সত্যি সত্যি মানে ভেতরে গুটিয়ে থাকা কিন্তু প্রবল জ্ঞান, হ্যাঁ, এরম গুটি কতক যে কজন মানুষ আছেন তার মধ্যে গৌতম দা আমাদের অন্যতম। এবং কি যে গৌতম, বলো! হ্যাঁ, গৌতম ঘোষ পরিচালক, অভিনেতা, মানে এইসব বলে আমার আমার মুখ দিয়ে বলি এগুলো কোনো লাভ নেই। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে গৌতম দা আমাদের আহ আহ, আমাদের বাংলার চলচ্চিত্রকে কিভাবে সমৃদ্ধ করেছে এবং আমরা কিভাবে সমৃদ্ধ হয়েছি। গৌতম দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ। আমি গৌতম দা প্রথমে একটা দুঃখের কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে বৌদির চলে যাওয়া। হ্যাঁ, হুম, কারণ আমি এই বাড়িতে যতদিনই যতবারই এসেছি ততবারই বৌদির যে সান্নিধ্য পেয়েছে, এবং আপনি আসার আগে উনি এসে যে কি করবে, জল খাবে, কি করবে, বসে কিছুক্ষণ গল্প করা, মানে একেবারে যেরকম হুম, করতেন। তো আজকে খুব মিস করছি সেটা। অবশ্যই। হুম। কি? এটা খুবই কঠিন ব্যাপার, মানে আসলে এটা সামলাতে সময় লাগে। হুম আর আরেকটা হচ্ছে যে নীলাঞ্জনা মোটামুটি শুধু তো হোম মেকার নয়, হুম হোম মেকার সবটাই ওর হাতে। হুম হ্যাঁ, তা এখন আমরা হাড়ে হাড়ে বুঝছি। হুম আর তাছাড়া আমার সমস্ত ফিল্মে কাজ করেছে, শুধু হুম কস্টিউম ডিজাইন নয়, অন্যান্য আরো নানা ধরনের কাজ সবই তাতেই সে ইনভলভ ছিলেন। আর এছাড়া নিজের ওর এমব্রয়ডারি, সেটা তো সব থেকে সেটা বড় তো আমরা প্যাশন ছিল। জানি, ওর মানে কাঁথাটা। হ্যাঁ। এই কাঁথার কাজটা আসলে একটা পরম্পরা। প্রতিমা দেবী, রবীন্দ্রনাথের পুত্রবধূ, তার কাছ থেকে ওর মা শিখেছিলেন। আহ, ওর মা বেশ কিছু আহ, সাধারণ ঘরের মেয়েদের নিয়ে একটা কোঅপারেটিভ মতো করেছিলেন গড়িয়াতে, উনি যখন শান্তিনিকেতন থেকে চলে আসেন। হুম তা ওনার মৃত্যু অবধি উনি প্রচুর কাজ করে গেছেন নানা হুম ধরনের। এই যে এটা দেখছো, এটা প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছিল, এটা হুম নীলাঞ্জনার মায়ের হাতে হুম। করা। তারপরে ও কন্টিনিউ করে, অসাধারণ এটা। এটা কন্টিনিউ করেছে, নানান ধরনের কাজ এক্সপেরিমেন্ট করা, অন্য ধরনের ডিজাইন আনা। এবং এটা খুব নিঃশব্দে করতো, এবং এত কাজ, এত কটা মেয়ের দায়িত্ব, তাদের ডিজাইন করে দেওয়া, সেলাই হুম বোঝানো। আহ, তা সেটা যে নিঃশব্দে করে যেত, আমি জানতাম কি হুম কি কাজ করতে, করলে আমাকে দেখাতো এই ডিজাইনটা কিরকম হয়েছে, কিন্তু একেবারে নিঃশব্দে কাজ করে যেত। হুম, এত আমরাও তো। এত এত কটা ডিপার্টমেন্ট নিজে করে সামলে যাচ্ছে। ফলে সে যদি চলে যায়, একটা বিরাট ভ্যাকুয়াম, মনে করো আমার খানিকটা, আমি এখনো বোধহয় একটা ট্রমার মধ্যে আছি, ঠিক সেটাই। বুঝতে পারছি না। মানে মানুষকে তো চলতে হবেই, হুম যতদিন আমার প্রাণ আছে আমাকে কাজ করতে হবে, চলতে হবে। একমাত্র উপায় প্রচন্ড কাজের মধ্যে ডুবে যাওয়া। হ্যাঁ, নয়তো প্রতি মুহূর্তে
উনি তো ভীষণ কর্মীও ছিলেন, উনি তো এরকম না যে বসে গিয়েছিলেন একেবারেই একসময় নয়, অসুস্থ একেবারে ছিলেন এটা এমন মানে একটা কাজ করতে করতে চলে যাওয়া প্রায়। একেবারেই একদমই সেদিনকার সকালে বসেও কাজ করেছে, মেয়েরা এসছে সেলাই দেখিয়েছে, হ্যাঁ, তারপরে এরকম একটা ঘটনা। মানে কোনো হ্যাঁ, আগে থেকে শরীর খারাপটা না কিচ্ছু না। কিছু না। ফলে এটা একটা সাংঘাতিক শখ এবং আহ, আমি এখনো ঠিক হিসাব সকালবেলা মেলাতে পারিনি। সেলাই দেখিয়েছে। হ্যাঁ, আমরা একটা চা খেয়েছি, গল্প করেছি, তারপরে বেরিয়ে গেছি যখন হুম হঠাৎ ফোন করে যে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। হুম এনিওয়ে, তারপরে তো এমন একটা জিনিস, সেটা মানে কি বলবো, আয়োটা র্যাপচার, হুম। সেটা খুবই ডাক্তাররা বললো কয়েক লক্ষ তো একটা হয়। তো সেটাই ওর পাওনা ছিল বলে আমি আম, তারপর মানে আপনি খুবই, কোথায় ছিলেন সে সময়? আমি একটা গ্যারাজে গেছিলাম, আমাদের হুম। জলে গাড়িগুলো নষ্ট হয়ে গেছে তো, জল ঢুকে গেছিল, হ্যাঁ 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 সেই হ্যাঁ। গ্যারাজে গেছিলাম আমি আর আমার তাড়াতাড়ি ছেলে। দ্রুত তারপরে এলেন। খবর পেলাম, আমার ছেলেকে ফোন করেছে প্রথমে হুম যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে আমি কথা বললাম, বললাম "হ্যাঁ, ভীষণ মানে ব্রিদিং ট্রাবল হচ্ছে", নর্মালি কিচ্ছু বলে না। হুম। হয়তো আগে থেকে হয়েছে, অনেকটা চেপেছে হয়তো। চেপেছিল। তো তখন খুব খারাপ লাগে, কেন সেদিনকে সকালে বেরোলাম, কিন্তু কি করে জানবে, না, একটা এটা নর্মাল কেমন মানুষ হয় হয় না নাকি? কখনো। ওটা নিজের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, একটা ওটা সারাক্ষণই গিল্ট তৈরি হ্যাঁ হয়, হ্যাঁ এটা হ্যাঁ। থেকেই যাবে। তারপর আপনি আর ছেলে ছুটতে ছুটতে এলেন। ছুটে এসে তার হাসপাতালে নিয়ে ওরা দেখলো মানে হার্টের কোনো প্রবলেম নেই। হুম তারপরে ওই টেস্ট ফেস্ট করে যা হয়, হুম নানান পদ্ধতির মধ্যে দিয়ে কর্পোরেট হসপিটালে যেতে হুম হয়, করে বললো এটা খুব রিস্কি, এটা আয়োটাটা র্যাপচার হয়ে গেছে। যাই হোক, এটা মানে কল্পনার বাইরে, সকলেরই, কেউ চায় না কারো হুম মৃত্যু। আর আরেকটা জিনিস তোমাকে যেটা বলি, এটা হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থায় হুম আহ, প্রথমত মেয়েদের সহনশীলতা অনেক বেশি পুরুষদের হুম থেকে, টলারেন্স লেভেলটা অনেক হাই আমাদের এখানে। ধরো একটা কাপল, স্বামী স্ত্রী, তার মধ্যে যদি স্বামী আগে চলে যায়, হুম মেয়েরা কিন্তু আহ, ঠিক সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। আমি সর্বক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি। পুরুষদের পক্ষে খুব কম হয়, কারণ পুরুষরা ভীষণ ডিপেন্ডেন্ট। হুম এটা আমি আমার মা চলে যাওয়ার 8 মাসের মধ্যে দেখলাম, আমার বাবা চলে গেল, হুম এরকম অসংখ্য দেখেছি। যাই হোক, হুম ফলে ওই আহ, ওটাই সমস্যা এখনো হবে আমার কিছুদিন। হুম। আহ, কাজকর্মের মধ্যে থাকতে হবে। সেটাই হবে ওর স্মৃতির প্রতি সব থেকে বড় উৎসব হ্যাঁ, যে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো দেখেছি, মানে যেতটুকু আপনাদের দেখেছি, আপনি তো এমনকি লিখতে বসলেও ওকে ডেকে কিছু একটা বলতেন, হ্যাঁ, এটা আমরা দিয়ে যাও ভীষণ বা ভীষণ ওটা, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে, মানে মানে কোনো এটা, একটা হ্যাঁ, মুহূর্ত আপনাদের। ওই সবাই বলতো তো, মানে হুম। গৌতম খুকু আর একসাথে বলতো। গৌতম খুকু একসঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। ফলে এটা, খুকু পেন্টা, খুকু অমুকটা তুসুকটা, হ্যাঁ, মানে আমাদের আমাদের আমরা যেটুকু সময় দেখেছি ততটুকুর মধ্যেই দেখেছি, তার মানে তো পুরো আমাকে জীবনটা একদিন কথা। একদিন বলেছিল, আমি লিখে রেখেছি কতবার কু কু করেছি সারাদিনে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। রিনাদি তো ও, একটা খুব মজার ঘটনা বললেন ওইখানে, হ্যাঁ, স্মৃতি হ্যাঁ, ইয়েতে, হ্যাঁ, তারপর আমাদের রিনাদির বাড়িতে গিয়ে বহু মানে, আপনারা হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড হই হই করতেন এক সময়। একেবারে হুম একদমই তাই। হুম। আপনাদের প্রথম জীবনে আর কি, হ্যাঁ, হ্যাঁ। একেবারে। কোথায় পরিচয় হয়েছিল আপনার সঙ্গে? ওর দাদা আমার বন্ধু ছিল। আচ্ছা। ওরা শান্তিনিকেতনে বড় হয়েছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে রায়পুরের পরিবার। হুম হ্যাঁ, ফলে রায়পুর, কিন্তু শান্তিনিকেতনে জন্মেছে, শান্তিনিকেতনে বড় হয়েছে। হুম তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চলে আসে। ওই হুম সময়টায় আমার সঙ্গে আলাপ হয়েছিল। যাই হোক, হুম হুম হুম। সেটা লম্বা স্টোরি। লম্বা স্টোরি, কাট শর্ট যেটা, আপাতত হ্যাঁ, মেয়ে ছেলে। ছেলে আহ, মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে। আর তারপরে আমাদের ফিল্ম হুম। ইউনিটের প্রত্যেকেই তো সাংঘাতিক, বৌদি বলতে অজ্ঞান। আমাকে বলতে যেটা ভয় পেত, সেটা ঠিক গিয়ে বৌদিকে বলে ম্যানেজ ম্যানেজ করে হয়ে দিত। যেত। গৌতম। ফলে হুম তার প্রচুর ডিজাইন করেছিল, একটা বড় এক্সিবিশন করবে বলে, হুম আর নতুন ধরনের ডিজাইন, সে মানে সব কাজ সেরে নিজের মধ্যে করে নিতে পারতো। হুম হুম এই ক্ষমতাটা, আর নিঃশব্দে, কম কথা বলতে তো, মানে হুম নিঃশব্দে, আর একটা একটা গ্রেস ছিল, ভীষণ গ্রেসফুল ওদের ফ্যামিলি, ওদের পরিবার, সেটা বোঝা যেত সবসময়। যাই হোক, খুব চুপচাপ, কিন্তু যে প্রয়োজনের কথাটা ঠিক
একেবারে 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 টু দি হ্যাঁ, পয়েন্টে বলে, এবং সেই একেবারে কাজটা সামনের লোকটা ঠিক নিশ্চিন্ত করেই হয়ে নিত। করিয়ে নিত, এবং সামনের লোকটাও প্রীত হতো। হুম। এই একটা অদ্ভুত গুণ ছিল। হ্যাঁ। মানে এবং ফলে আমি একটু মানে জোরের পায়রা যেরকম বলে সেরকম ছিলেন আপনারা দুজন। তো আপনাকে এখন সত্যি খুবই কঠিন পরিস্থিতি, কারণ প্রতিটা পদে পদে তো ওনার হ্যাঁ একেবারে ছাপ রয়েছে, স্মৃতি সর্বত্র ছড়িয়ে সর্বত্র আছে। ছড়িয়ে আছে, সেখান থেকে নিজেকে ডিটাচ করা তো খুব মুশকিল। তো আপনার ছেলে মেয়ে সেটাতে হেল্প করছে চেষ্টা নিশ্চয়ই। করছে, নিশ্চয় চেষ্টা করছে। ওদেরও তো মা চলে গেল। হুম। আমার মা যখন গেছিল তখন আমার 50 বছর বয়স। হুম। ওদের যখন ওদের মা চলে গেল আরো ওদের আরো অনেক অনেক কম কম বয়স। বয়স। হ্যাঁ আমারও মা চলে গেল হ্যাঁ 6 জুন হ্যাঁ এবছর। হ্যাঁ, হ্যাঁ। বললে তো সেদিন। হ্যাঁ, হ্যাঁ। ফলে চলে মুশকিল, যাওয়াটা মানে যে কি ভ্যাকুয়াম মানুষের আপনজন, সাংঘাতিক। সাংঘাতিক ভ্যাকুয়াম ওটা ঠিক ওটা। বোঝানো যায় না। বলেও বোঝানো যায় না, সে কিছু করাও যায় আর না। আরেকটা হচ্ছে যে ওই উম, চলে যাওয়ার পরে হুম। অনেক কিছু স্মৃতিতে ফিরে আসে। হ্যাঁ। এটা কিন্তু চিরকাল। হ্যাঁ। একজন মানুষ যখন আর থাকে না, মানে হুম। বডিলি থাকে না, হুম। তারপরে কিন্তু অনেক স্মৃতিতে অনেক কিছু ফিরে ফিরে আসে, হুম। যেটা জীবিত অবস্থায় থাকলে হয় না। হুম। তো যাই হোক, এটা নিয়েই আমাকে এখন বাঁচতে হবে, কাজ করতে হবে। এবং আফসোসও হয় অনেক সময়, কারণ এটা মনে হয় এটা 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 হলে এটা ভালো হতো, হ্যাঁ, এটা কেন এটা করতে পারলাম না। এটা কেন করতে পারলাম না, কেন তখন হ্যাঁ, ছিলাম না, কেন জিজ্ঞেস করিনি, কেন, মানে ওইগুলো খুব মানে গিল্ট ফিলিং একটা প্রাথমিক ভাবে কাজ একেবারে করে। হ্যাঁ। ভীষণ হয়। আমার যেমন মার ক্ষেত্রে মনে হয়েছিল আমি যদি আর একটু ধৈর্য ধরতাম বোধহয়, তাহলে আয়াকে না দেখিয়ে যদি আমি দেখতাম, মানে এইগুলো না বোঝানো যায় না যে কি কি সমস্ত মনে এইগুলো হয়। সারা জীবন মানুষকে হন্ট করবে। হুম। তার কারণ মানুষের যে, অবশ্য এখন না মানুষের মানব মানব নেই। সত্যি মানুষের যে অবস্থা, কি পরিস্থিতি কি হয়েছে পরিস্থিতি, মানে চারদিকে, মানে একেবারেই মনুষ্যত্বের কোনো তো কোনো কোনো কিচ্ছু নেই। বিন্দু বিসর্গ তো দেখা যায় না। এবং আরো আরো ভয়ঙ্কর হবে একদম পরের জেনারেশন। ব্যাপার হচ্ছে দেখো, বিজ্ঞান এবং প্রযুক্তি সত্যি। এই দুটোই আমাদের দরকার। হ্যাঁ। এবং বিজ্ঞান এবং প্রযুক্তি তো বসে নেই, সে অনবরত কিছু না কিছু উদ্ভাবন করছে, হুম। 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 আর নতুন কিছু জিনিস নিয়ে আসছে। হুম। এবং দেখা গেছে, তুমি যদি দেখো, বিজ্ঞান দুটো জিনিস হয়। বিজ্ঞান মানুষের মঙ্গল করে, মানুষকে সুবিধে করে দেয়, আবার বিজ্ঞান ধ্বংস করে। হুম। তো আমরা ইদানিং কালে যেটা দেখছি, প্রযুক্তি এবং বিজ্ঞান সব থেকে বেশি ধ্বংস করছে মানুষকে। একদম ঠিক বলেছেন। চতুর্দিকে ধ্বংস আর ধ্বংস। মানে উপকার করতে করতে ধ্বংস করে হ্যাঁ, দিচ্ছে। আমি উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব দারুণ কথা বলেছিলেন। হুম। খুব মজার লোক এবং ম্যান অফ উইজডম, মানে হুম। ভেতর থেকে একটা অসম্ভব, তার ভেতরের জ্ঞান উপলব্ধি এটা বিরাট মাত্রায় ছিল। হুম। একজন সুফি ফকিরদের যেরকম হয়। হ্যাঁ। 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 তো বলছে যে সায়েন্স কা কামাল হয়। কি কাণ্ড! আর সুইচ সুইচ টিপলে আলো জ্বলে উঠলো, হুম। সুইচ টিপলে পাখা চলে গেল, পাখা হুম। চলতে আরম্ভ করলো। কিন্তু সায়েন্সে একটা রক্ষা কবচ রাখা উচিত ছিল, হুম। যে সবাই সুইচ টিপলে যেন আলো না জ্বলে। जो सुरेल आदमी वो जब दबाएगा तभी जलेगा, नहीं तो नहीं जलेगा। কি সুন্দর কি কথাটা, অত্যন্ত দার্শনিক কথা, সেন্সিটিভ একটা কথা। এবং কতটা মানে প্রজ্ঞা থাকলে এই কথা হ্যাঁ। বলা যায়। মানে প্রকারান্তে বুঝিয়ে দিলেন যে দেখো, উন্নতির থেকে ধ্বংস বেশি করছে বিজ্ঞান। হুম। হুম। কিন্তু বিজ্ঞান তো এগোবেই, বিজ্ঞান তো বসে থাকতে পারে না। না, মানুষই বিজ্ঞানকে এগিয়ে দিচ্ছে, আর সেই বিজ্ঞানই মানুষকে বাতিল অবশ্যই করছে। বাতিল করছে। এবং আহ, বিজ্ঞান প্রযুক্তি যত দেবে নতুন কিছু, হুম। সেখানে একটা বিরাট বাজারের শক্তি আছে। হুম। এই যে মার্কেট ফোর্স বলছে বিজ্ঞান তুমি এই কাজটা করো এখন, হুম। তোমাকে এটা আমি দায়িত্ব দিলাম, হুম। তার তোমার জন্য মার্কেট খোলা আছে। হুম। মানে এটা হচ্ছে ব্যাপার, যে পুরোটাই যদি বাজার হয়ে যায়। সত্যি আমার তাই। কয়েকটা ছবিতে আমি বলার চেষ্টা করেছি, সবই বাজার। হুম। হুম। মানে পারিবারিক সম্পর্কগুলো বাজার হয়ে গেছে। যেটা বোধহয় সত্যজিৎ রায় শেষের দিকের ছবিগুলোতে আগন্তুকে অবশ্যই আগন্তুকে আছে। অনেকটা হ্যাঁ, অনেকটা বলার চেষ্টা বুঝতে করেছে। পারছিলেন যে ভয়ঙ্কর পাল্টে যাচ্ছে। তার কারণ আমাদের দেশেই 91-এর আগে হুম। যে আর্থসামাজিক হুম। অবস্থা, এবং যখন লিবারালাইজেশন হয়ে গেল, যখন গেট খুলে দেওয়া হলো, মনমোহন সিং এর উদার অর্থনীতি, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় উনি একটা উদার অর্থনৈতিক
দরজা খুলে দিলেন। হুম। তার কারণ সেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং হুম। আইএমএফ চেয়েছিল। তার কিছুটা সুবিধে হলো। তার ফলে হ্যাঁ প্রচুর প্রচুর হুম। কর্মসংস্থান হলো, লোক নিয়ে এলো হ্যাঁ, নানা হ্যাঁ, জায়গা হ্যাঁ, থেকে। হ্যাঁ, হুম। আহ, তা ওই সময় সেটা হচ্ছে ধরো 91-এ, হুম। 91-এর পর থেকে আমাদের আস্তে 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 পরিবর্তন হতে শুরু করলো। আর্থসামাজিক ভয়ঙ্কর। পরিবর্তন শুধু নয়, এবং তার সঙ্গে প্রযুক্তির আহ, মানে এই যে ইন্টারনেটের জগৎ, প্রযুক্তির যে একটা বিরাট মানে ভয়ঙ্কর একটা অবস্থা চারিদিকে, প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, আহ, সেই সময় থেকে মানুষের মনেরও অবস্থা পাল্টে গেল। মানে একটা মাইন্ডসেট থাকে তো একটা ধৈর্য সোসাইটিতে। টৈর্য একদম ভেঙে চুরে। তার কারণ এটা মার্কেট ইকোনমি, হুম। সেটাকে ভাবতে হবে কতটা করা উচিত কতটা করা উচিত নয়। যেমন হিমালয়, হুম। হিমালয় ধরো টেকটনিক প্লেট মুভমেন্ট এখনো চলছে। হুম। কত লক্ষ বছর আগে, হুম। হুম। যে যখন তো হিমালয় তো সমুদ্র ছিল, হুম। যেমন আঙ্গার আর গন্ডালা ব্যান্ড হ্যাঁ দুটো মিললো। এই এই দুটো যে টেকটনিক যে হুম। হুম। ক্ল্যাশটা, সেই মুভমেন্টে কিন্তু এখনো চলছে। হুম। যার জন্য এভারেস্টের হাইট বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা বুঝতে হবে, তার মানে টেকটনিক প্লেট মুভমেন্ট যেখানে হচ্ছে সেটা হচ্ছে হাইলি ভূকম্পন প্রবণ একটা জোন, মানে সেসমিক জোন অ্যাবসলিউটলি, একেবারে অরুণাচল থেকে আরম্ভ করে কারাকোরাম কাশ্মীর হুম। অবধি। ফলে সেখানে কতটা, এত কটা জলবিদ্যুৎ কেন্দ্র, হুম। নদী ঘুরিয়ে দিয়েছে। হুম। হুম। হ্যাঁ, আমাদের আমাদের আরো পাওয়ার চাই, শক্তি চাই। তারপরে রাস্তা, এত রাস্তা এত এই রাস্তা, উত্তরাখণ্ডে প্রত্যেকবার যে প্রত্যেক হারপা বাঁধ যে এবং হবেই, হচ্ছে, এটা আবার হবে। সব বাড়ি ভেঙে জলের মধ্যে পড়ে ধারা যাচ্ছে। ধারালিতে আমি, আমার স্ত্রী, আমার সবাই গিয়ে ছিলাম, অপূর্ব জায়গা, ভাগীরথীর হুম। পারে এবং আরেকটা নদী এসে মিলেছে। সেখানে কি হলো, একদম ধ্বংস করে দিল। ধ্বংস করে দিল। ফলে প্রকৃতি এমন একটা জিনিস, মানুষ যদি সেটা নিয়ে খেয়াল না থাকে, আমি যেটা করছি সেটা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এখন প্রবলেম হচ্ছে এই যে মার্কেট ইকোনমি আসার পর প্রধান জিনিসটা যেটা হলো সেটা হচ্ছে একটা লোভ, প্রচন্ড মানুষের মধ্যে ভয়ঙ্কর। লোভ, লোভ তৈরি করা। হুম। কেন লোভ তৈরি করা? লোভ যদি তৈরি না হয় তুমি কিনবে না, তোমার কেনার জন্য লোভ দরকার, এবং ফলে তার খেসারত দিতে হবে পরে। গোপাল কৃষ্ণ গান্ধী আমার খুব বন্ধু মানুষ ছিলেন। আহ, উনি অনেক দারুণ কথা বলেছিলেন। একদিন উনি যখন এখানে আসেন রাজ্যপাল হয়ে, তার আগে আমি চিনতাম, একদিন চায়ের নেমন্তন্নে আমাকে আমার স্ত্রীকে ডেকেছিলেন। হুম। তখন সবে সেই প্রথম সুনামি হলো। আচ্ছা। 2004। ন্যাচুরালি তোমাকে, তুমি চায়ের নেমন্তন্নে, ওটাই প্রধান বিষয়, হ্যাঁ, সবাই হ্যাঁ, আলোচনা হ্যাঁ। করবে। একটা কথা বলেছিল, দেখো আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা মানুষরা বুঝি না যে নেচারেরও একটা মন আছে, হ্যাঁ। প্রকৃতির যে একটা মন আছে, গাছেরও মন আছে, বা প্রাণ তো আছেই, একটা মনও আছে বোধহয়, সেটা বুঝি না আমরা। কারণ আমার মানুষরা খুব স্বার্থপর, আমরা নিজেদের স্বার্থের অত্যাচার বাইরে ওদের ওপর করতে 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 করতে, হ্যাঁ, ধরিত্রীর ওপর এমন অত্যাচার, সাংঘাতিক, যেরকম মানুষ মায়ের ওপর করে আর কি, প্রায় একেবারে একেবারেই তাই। সেইটা করতে করতে মানে কোথায় যে গলায় একেবারে ফাঁস দিয়ে আমরা দিচ্ছে। মাটি কে মা বলছি, জননী হুম। বলছি, পুরো জগৎ সংসারকে জননী বলছি, কিন্তু সেই জননীকে, কেই খুঁড়ে খুঁড়ে আমরা জননীকে বড় বড় আমি ফ্ল্যাট নষ্ট বানাচ্ছি। করছি। হ্যাঁ, ফলে এইগুলো খুবই খারাপ দিকে গৌতম দা, এগোচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি, অনেকদিন আগে, এটা আমার কৌতূহল বলতে পারেন, আপনার একটা স্পিচ আমি একটা জায়গায় শুনেছিলাম, আমার হুম। মনে আছে এখনো, কবে, আমার এখনো মনে আছে সেটা, হুম। যে আপনি বলেছিলেন এই যে তোমরা ছবি দেখছো, এই ছবি কিন্তু আস্তে আস্তে ছোট থেকে ছোটতর হবে, এক একজন এক একটা ছবি বানাবে, এক একজনের জন্য এক একটা ছবি হবে, আপনি বলেছিলেন। আমি একদম। না আজ মাঝে মাঝে এটা মনে হয় এখন আমার। ভাবলে মনে হয়, হ্যাঁ, আমি তখন ভেবেছিলাম এটা কি বলছেন, মানে তখন মানে ওইগুলো ছিলই না না, কিছু। তার হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল যে, মানে ওটিটি ছিল না, টেলিফিল্মের হয়তো শোভে হচ্ছে, কিন্তু আপনি তখন বলেছিলেন। আমি বলেছিলাম এই কথাটাই যে হ্যাঁ। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে যাবে, সেখানে কিন্তু যে কোনো লোক সিনেমা বানাতে হ্যাঁ। পারবে, কোনো অসুবিধা নেই। তার ভালো দিকও আছে, আবার খারাপ খারাপ দিকও দিকও আছে। আছে। একটু যদি তুমি ভেবে দেখো, আমি সিনেমার কথাই হুম। বলছি, হুম। হুম। যে সিনেমা যখন প্রথম লুমিয়ার ব্রাদার্স হুম। প্যারিসের কাফেতে দেখালো, হুম। এটা একটা সাংঘাতিক একটা ট্রেন এগিয়ে আসছে। হুম। হুম। মানে দেখে দর্শক হতভম্ব হয়ে গেল, এ কি রে বাবা, এটা কি নতুন একটা জিনিস এলো, মানে যেটা আমি, ওরা ততক্ষণে, ততদিনে
স্থির চিত্র বেরিয়ে হুম। গেছে, কিন্তু এই যে সব চলছে, চলমান, হ্যাঁ। চলমান দেখছি, সেই তো শুরু সিনেমা। সিনেমা। তার আগে সায়েন্টিস্টরা আরো অনেক কাজ করেছেন, শুধু লুমিয়ার ব্রাদার্স কেন, মে ব্রিজ অনেক কাজ করেছে, নানা ধরনের প্রযুক্তি দিয়ে হতে হতে এগিয়েছে। চলমান একটা সিনেমা। এবং প্রথম যেটা এলো সেটা ক্যামেরাম্যানের কাজ, ক্যামেরাম্যান যেটা তুলছে। এবারে দরকার হলো না শুধু কতগুলো ছবি দেখালেই চলবে না, তার একটা গঠন দরকার, হুম। তার একটা চিত্রনাট্য দরকার, হুম। তার একটা এডিটিং দরকার। হুম। ফলে সেটা করে সিনেমা, এবং নির্বাক সিনেমা তখনও হুম। শব্দ প্রযুক্তিবিদরা বের করেননি। নির্বাক সিনেমা আমরা দেখলাম টোয়েন্টিজে একটা অসাধারণ শিল্পের হাইটে চলে গেল। হুম। ইউরোপে, আমেরিকাতে, সর্বত্র তারা, মানে সোভিয়েত রাশিয়ায় সাংঘাতিক কাণ্ড হলো সিনেমা নিয়ে। সিনেমার যে ভাষা তৈরি হলো, তার হুম। আগে লোকে নাকশিট করতো, সিনেমা এটা একটা হুম। মেয়ার ফালতু এন্টারটেনমেন্ট। কিন্তু তারা স্বীকার করলেন সিনেমা একটা শিল্প। এইভাবে যখন টোয়েন্টি, মানে 25, 26, 30 অব্দি পুরোটাই নির্বাক ছবি ছিল। তারপরে সাউন্ড যোগ করা হলো সিনেমার সঙ্গে, তার কারণ নির্বাক যুগে প্রযুক্তিবিদরা তো আর বসে নেই, তারা ভাবছে কি করে শব্দ আনা যায়। হুম। আমরা দেখলাম সিনেমার ভাষাটা ধসে পড়লো পুরো। আমি আমি খুব ভাগ্যবান, আমার প্রথম ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হুম। কালার, অ্যানালগ, ডিজিটাল, এখন সবই ডিজিটাল। হুম। অ্যানালগ প্রায় উঠে গেছে, যদিও হুম। আমেরিকাতে আবার ফেরানোর চেষ্টা চলছে। আমার করতে। মনে হয়েছিল যে আজ থেকে 1 দশক 2 দশক পরে আহ, এমন জায়গায় চলে যাবে, মানে টেকনোলজি, স্মল ন্যানো টেকনোলজি, তো হুম। ন্যানো হুম। মানে হুম। কত হুম। ছোট করে ছোট আনবে। ছোট। যখন মোবাইল ফোন এসেছিল আমরা অবাক হয়ে গেছিলাম, কি হুম। হুম। কাণ্ড। হুম। হুম। তারপরে এই মোবাইল ফোনের যুগে যখন আরো উন্নত হলো, মানে ওই ওই স্মার্টফোন যে চলে এলো। চলে এলো, ক্যামেরা ঢুকলো তার মধ্যে, ফলে তখনই আমার মনে হয়েছিল যে একটা দিন আসবে প্রত্যেক ইন্ডিভিজুয়াল হুম। নিজে নিজে একটা করে ছবি বানাবে। আজ থেকে ধরো, আবার অরণ্যে আমি শুট করেছিলাম আজ থেকে প্রায় 22-23 বছর আগে। হুম। হুম। রিঙ্কু একটা দারুণ মানে অশর্মিলা হুম। বললো, গৌতম কি হচ্ছে বলো তো, আমার একটা পোর্ট্রেট নিয়ে তার সঙ্গে একটা সেমি নিউড বডি হুম। বসিয়ে দিচ্ছে ক্লোন করে, হুম। এটা কোথায় যাচ্ছি আমরা? আমি হুম। তো আরো ভয়ঙ্কর জায়গায় যাবো। মানে ফটোশপ করে দিচ্ছে। হ্যাঁ, ফটোশপ করে দিচ্ছি, মানে হ্যাঁ। সেটা হচ্ছে ব্যাপার, হচ্ছে যারা, যাদের রুচি নেই হুম। তারা এই কাজগুলো করবে। হুম। ফলে এআই তে কি আমাকে, আমি কেরালাতে আহ, বছর 3 আগে, বছর 2 আগে ওদের স্টেট অ্যাওয়ার্ডের জুরি চেয়ারম্যান হয়ে গেছিলাম। হুম। আমাকে একজন দেখালো, বিগ সুপারস্টার মোহনলাল আর হ্যাঁ। হ্যাঁ। মামুটি, ওই একই সিকোয়েন্স, শুধু চেহারাটা পাল্টে দিয়েছে, মোহনলালের চেহারা হ্যাঁ। করে হ্যাঁ। দিয়েছে, মামুটি করে দিয়েছে। ওই করে দেওয়া যায়, তো হ্যাঁ। এখন এআই তে এখন আরো বেশি করা যাবে, এবং এটা, এটা নিয়ে যারা ভয় পাচ্ছে, ভয় পেয়ে কোনো লাভ নেই। এই জন্য এত কটা কথা বললাম, সিনেমা বা অডিও ভিজুয়াল টেকনোলজি সদা পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনের মধ্যে থেকেই কিন্তু ভালো কাজ বের করে হুম। আনতে হবে। রিভার্স করা যায় না, না, কারণ বললেও শুনবে যে- না। অসম্ভব, কেন শুনবে? আমরা 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 ছোটবেলায় যে সমস্ত টেকনোলজি পেয়েছিলাম, হুম। বাবা মারা যখন বলতো যে তোমরা এটা এটা করো না, আমরা হুম। কি শুনেছি? শুনিনি। ফলে এটা, এআই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হয়তো এআই এর জন্য বেশ কিছু লোকের চাকরি যাবে, হ্যাঁ, যাচ্ছে তো। যাবে, এবং তারা কিন্তু আস্তে আস্তে আহ, তলার লেভেলের কাজে চলে যাবে। একটা হুম। সোসাইটি আসছে যে একটা প্রচন্ড আহ, মানে মানে টেকনোলজি জানা ছেলে মেয়ে, তারা এআই মনিটরিং বা এআই প্রম্পটিং, এই কাজগুলোতে সুদক্ষ হয়ে উঠবে আরো, হুম। তারা থাকবে। আর যারা এআই এর জন্য চাকরি যাচ্ছে, তারা তাদের, তারা কিন্তু লেবার শ্রেণী হয়ে যাবে। আমি কি বলবো, আমি কারণ ডিজিটাল, লেবার হওয়া হ্যাঁ, ছাড়া, কারণ লেবার তোমার লাগবে। লাগবে। আরে আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছি রাত্রিবেলা, আমি জাস্ট বলছি, রাত্রিবেলা 9:30 10টার সময়, রোগা পাতলা মতো একটা মেয়ে, মেয়েটা এই ঠান্ডার মধ্যে মেয়েটা এরকম ব্লিঙ্কিটে এনে আমি নিয়েছি, আমি থ্যাংক ইউ, তুমি জল খাবে? তখন বললো যে না আন্টি ঠিক আছে, বাচ্চা মেয়ে। আমি কি পড়ো? লোরেটোতে ইংলিশ অনার্স পড়ে। হুম। অফ টাইমে ব্লিঙ্কিটে বজবজে থাকেন, বজবজে থাকো এখানে কিছু, কেন বলো বজবজের ওখানে ব্লিঙ্কিট নেই আন্টি, আমি এখানে 9:30 10টা অবধি করে আমিও বাড়ি চলে যাই, বাবাও বাড়ি চলে যায়, দুজনেই করছি। এই জায়গায় কিন্তু চলে গেছে যাবে, সমাজটা। যাবে, তার কারণ একটা শ্রেণী, বিভিন্ন শ্রেণীর মানুষ হ্যাঁ। থাকে তো, মানে যারা আর্থিক উপার্জন করে, হুম। একদল থাকে অনেক অর্থ যাদের,
হুম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং হুম ওয়ার্কিং ক্লাস। হুম। আস্তে 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 মধ্যবিত্ত কিন্তু ওয়ার্কিং ক্লাসে চলে পরিণত গেছে, হবে, পরিণত চলে হতেই গেছে, হবে। হতেই হবে। ফলে এটা কিছু, এই যে আর্থসামাজিক এই যে হুম। রোলারটা চলছে এবং যেখানে মার্কেটই হচ্ছে সব থেকে বড় জিনিস, সেখানে কিন্তু এটা আরো দ্রুত হবে, হচ্ছেও, এই যে দ্রুত আমি হবে। বললাম, আমি এবং অবাক হয়ে এবং গেলাম। এবং ধরো গিগ ওয়ার্কার্স যাদের বলা হয়, আহ, তাদের ছাড়া এখন তোমার জীবন দেখবে তুমি চালাতে হুম। পারবে না। না। আবার আরেকটা হচ্ছে মানুষের কতগুলো কমফোর্ট চায়, আবার ঠিক আছে এই একটু সুইগি জোম্যাটো একটু একটু বেশি চার্জ দিই, আনি মানে অর্ডার ফোন দিয়ে টিপে অর্ডার দিয়ে আনিয়ে নিই। আনিয়ে নিলাম, হ্যাঁ। ফলে এটা এটা মানুষের অভ্যেস হয়ে গেছে। আবার অসংখ্য মানুষ রয়েছে যারা এটা অ্যাফোর্ড করতে পারে না, না, সেরকম মানুষও রয়েছে। মানে এখন আমার যেটা মনে হয় যে কোনো, কিরম একটা যেন কিরম একটা অদ্ভুত সমাজটা একটা যেন ঠিক শোনো, তালে লয়ে চলছে না, এরকম আমার মনে যেটা হয়। মনে হয় ওই ওই সুরে নেই, বুঝেছো তো? হুম হুম প্রবলেম হচ্ছে যে এই যে এজ অফ গ্রিড, এর জন্য মানুষ পাগলের মতো কাজ করে যাবে। হুম। এই যে ধরো কর্পোরেট স্ট্রেস, এখন ডাক্তারদের কাছে মানে মানে 30-32 থেকে আরম্ভ করে 40 বছর বয়সের ছেলেমেয়েরা যাচ্ছে, তাদের ব্লাড সুগার, হ্যাঁ নানা না রকম তা না, হাইপার হ্যাঁ হ্যাঁ টেনশন। হ্যাঁ হ্যাঁ। এটা কেন হচ্ছে? মানে ওভার স্ট্রেস। মানে আমি আমি তো ডাক্তার নই, বলতে পারবো না, কিন্তু ওভার স্ট্রেস একটা কারণ। তো গৌতম দা, একটা সময় আমরা কিন্তু আমাদের কিন্তু ছোট। আমি একটা কথা বলছি, তুমি তোমার ছেলে মেয়েকে ওই প্রযুক্তি থেকে বের করতে পারবে না। না। যেটা করতে পারবে সেটা হচ্ছে তাকে বলা, দেখো প্রকৃতির সঙ্গে চলার চেষ্টা করো। তোমার তুমি আমরা কষ্ট করে কেন লোকে যায় সান্দাকফুতে সেই বা তো সেই তো ওই সেই জায়গায় তো সেই তো। কাঞ্চনজঙ্ঘা দেখতে, এভারেস্ট দেখতে কেন যায়? সামনাসামনি দেখতে চায়, তার হ্যাঁ, অনুভূতি, হতে তার চাইছে, পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা তুমি যদি ইয়াং ছেলেকে বলো কি দরকার যাওয়ার ওখানে, এক্ষুনি আমি ড্রোন শট দেখে নিচ্ছি এভারেস্টে, হ্যাঁ প্রযুক্তি রেডি করে হ্যাঁ রেখেছে। হ্যাঁ। এখন তাকে তো তুমি থামাতে পারবে না, না। সে তৈরি করছে এবং যে তৈরি করছে সে আজকাল কেউ গল্পও করে না। আমি কাউকে সামনাসামনি বসে গল্প আহ, ছোট ছোট ছেলে মেয়েদের গল্পটা, করতে গল্পে দেখিনি। না কারণ তুমি গল্প যখন করে গল্প না, করছো, কমিউনিকেট করে না। গল্প করতে করতে তোমার হাতেও কিন্তু আরেকটা হ্যাঁ ওই যে। আরো আর প্যারালাল সমান্তরাল একটা গল্প চলেছে। হ্যাঁ একদম। মানে কি রে, ভালো বাবা, দাদা কোনটা কোন অর্ডার দিচ্ছি, এটা কি ভালো করে রে এরা, দাঁড়া হুম। এক মিনিট, হ্যাঁ। তুমি সমান্তরাল উঠে একটা দিয়ে গল্প দেখুন চলছে। তো, আচ্ছা ওখানে আরেকজনের সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ বা কোনো রিল, ওটা গান শুনে রিলে। হ্যাঁ, কারণ ওইটাই প্রযুক্তি ঢুকিয়েছে আমি হয়তো সমস্যা। রিলটা শুনতে শুনতে আমি বললাম যে সরি, রিলটা ও শুনছে, আমি বলছি, ভাই গানটা শোন, ভীষণ ভালো রে, আমাদের সময়। আমি রিলে শুনছি, আমি বলছি, এটা রিলে মানে পুরোনো দিনের ভালো ভালো লতা মঙ্গেশকরের গানগুলো ওরা রিলে খানিকটা অংশ শুনে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখন এটা কিছু করার নেই, প্রযুক্তি ওখানে চলে গেছে। আমার কি কষ্ট লাগে মানে। এখন যেটা বললাম যে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, এটা একটা ওদেরকে ভীষণ দরকার। বিরাট দরকার এবং এটা হ্যাঁ। এটা না হলে মানুষ কিন্তু তার অনেক কিছু এবার কি হারিয়ে জন্তু ফেলবে, জানোয়ারে পরিণত হবে আমার মনে হারিয়ে হয়। ফেলবে। হ্যাঁ, আচ্ছা এবার গৌতম দা, আমাদের অনেকটাই এসছে, আরো আপনার থেকে তো কথা ফুরোবে না, কিন্তু আপনার কাছ থেকে আপনি যে ডকুমেন্টারির ওপর যে আপনার এত বড় বিস্তার, হ্যাঁ, যে এত এত ডকুমেন্টারি করেছেন, সত্যজিৎ রায় বলুন, জ্যোতি বসু, বিসমিল্লাহ খান, এদের তো ডকুমেন্টারি দলাই আপনার, লামা। দলাই লামা, এই যে মানে একেবারে অথেন্টিক একটা মানে ডকুমেন্টারির আপনার ভান্ডার তো, তার একটু গল্প শুনবো, মানে হ্যাঁ, গল্প একদম প্রকৃত, মানে শোনো, আপনি বিসমিল্লাহ খানের যে গল্পটা বললেন, ওরকম কিছু যদি অ্যানেকডোটস দেন। না আসলে যেটা হচ্ছে, আহ, আমি যখন সিনেমা করতে আরম্ভ করি আমি ডকুমেন্টারি এবং ফিচারকে আলাদা করিনি। হ্যাঁ। লোকে বলে এটা ডকুমেন্টারি, এটা ফিচার, কিন্তু আধুনিক সিনেমায় হ্যাঁ। কাহিনী চিত্রের মধ্যেও ডকুমেন্টারির উপাদান ঢুকে যায়, হুম ডকুমেন্টারির মধ্যেও কাহিনী চিত্রের উপাদান ঢুকে যায়। হুম 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 ধরো আমি বিসমিল্লাহ খান সাহেবকে যখন প্রশ্ন করছি, হুম। উনি তো একজন অভিনেতার মতো আমার ক্যামেরার সামনে বলে হ্যাঁ যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলে আমার কাছে সবসময় মনে হয় ফিল্ম করা, যার জন্য আমি একেবারে গোড়ার থেকে ডকুমেন্টারি এবং ফিচার, যদি হুম। দুটো আলাদা নামকরণ করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডকুমেন্টারি এবং ফিচার ক্রমাগত করে গেছি। এই নয় যে আপনার প্রথম ডকুমেন্টারি বা হাঙ্গর এক অটম। ফিল্ম করছি একটা ফিচার করব বলে, হুম তা নয়। আমার প্রথম থেকেই এটা মনে হয়েছিল যে আমার এমন অনেক কটা ছবি আছে, ছবি করার পর প্রডিউসাররা বলছে আরেকটা ইমিডিয়েটলি আরম্ভ করুন। হুম আমি বললাম যে না, আমার এখন ইচ্ছে করছে রাজস্থান চলে যেতে, হুম। রাজস্থানের উপর ডকুমেন্টারি করবো। আমার মনটা ওদিকে নিয়ে গেছে, কারণ আমার আমার নিজে ওই একই আপনি কিন্তু জায়গায়। এই বাজারের সঙ্গে থাকেননি না কখনো, আমি থাকিনি। আর জীবনে কখনো থাকেননি। এই আর একটা এই আবদ্ধ হয়ে থাকার মধ্যে আমি নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুক্ত, মানে আমি জানতে চাই
আমি আপনি তো ডকুমেন্টারি করতে গিয়ে পার করে ফেলেছেন, একদম যতদূর অরিজিনাল শুনেছি। ডকুমেন্টারি, কাস্ট, এই যে কাস্ট ওয়ার হ্যাঁ, বিহারে, হ্যাঁ, হ্যাঁ। তারপর ডকুমেন্টারি করতে গিয়ে এটা একটা একটা মনে একটা হলো আপনার যে এটাকে এটা। না, এটাকে একটা কাহিনী চিত্র করলে অনেক লোক দেখতে পাবে। এখন তো লোকে দেখতে পায়, হ্যাঁ, এটাও প্রযুক্তির ভালো দিক। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে ডকুমেন্টারি দেখতে পায়, দেখতে পায়। আগে তো দেখতে পেতো না। ভালো মন্দ যেরমই হোক অনেক ইনফরমেশন একেবারে পায়, হ্যাঁ। একেবারে। আচ্ছা, আপনি একটু বিসমিল্লাহ খান সাহেবের কথা বলুন, কারণ ওনার বাড়িটা ভেঙে গেছে, ওনার যে বাঁশিগুলোর উপর সেগুলো তো ওনাদের সমস্ত আত্মীয় স্বজনরা চুরি করে বিক্রি করে দিয়েছে, কিন্তু আপনি দেখেছেন, আপনার অভিজ্ঞতাটা একটু না, শুনতে চাই। আমার অভিজ্ঞতা অসাধারণ। ওদের বাড়িতে প্রচুর লোকজন, ছেলে মেয়ে সবাই থাকতো। এছাড়া অনেক সারেঙ্গি প্লেয়ার, সারেঙ্গি তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের পরিবারের লোকরা ওনার কাছে আসতো, খাওয়া দাওয়া করতো। আচ্ছা। একটা যৌথ পরিবারের মতো ছিল। এবং খাঁ সাহেব ওপরে থাকতেন। ওনার বাড়িটা তো খুব মেঠো ধরনের ছিল। না, বাড়িটা হচ্ছে বহু পুরনো বাড়ি। হ্যাঁ। ওখানে আলিবাক্স খাঁ, এই সমস্ত বড় বড় ওস্তাদরা হুম, ওখানে হুম, হুম, ছিলেন। হুম, হুম। ফলে খাঁ সাহেব বললেন যে বাড়ির প্রতিটি ইটের মধ্যে সুর আছে। হুম। এখন আহ, সেইটা তো মানে আমি জানি না এখন কি অবস্থা হয়েছে। ভেঙে দিয়েছে তো। সেটা আমার খুবই দুঃখের ব্যাপার। এটা তো হুম, আমাদের দেশের সরকারে সঙ্গীত নাটক একাডেমি, তাদের প্রিজার্ভ করার কথা। হুম, পৃথিবীর অন্যান্য দেশে যেটা করেছে। খান সাহেব একজন ভারত রত্ন, তাকে হুম। দিয়ে সরকার ভারত রত্ন দিয়েছে, কিন্তু তার যে বাড়ি ঘর বা যন্ত্রপাতি কিভাবে রয়েছে আমি ঠিক জানি না। না, আমি আমি যতদূর জানতেও শুনেছি। চাই না আমি, হ্যাঁ, কারণ কারণ আপনার কারণ মধ্যে সব থেকে আমার মধ্যে গেছে। যে স্মৃতিটা রয়ে গেছে। সেটা একটু উনি বলুন। চিলেকোঠার একটা ঘরে থাকতেন, হুম। কয়েকটা ট্রাঙ্ক, একটা ছোট্ট শোয়ার জায়গা, স্ত্রী মারা যাওয়ার পর একা থাকতেন। আহ কিছু বইপত্র আর এই সাধারণ জিনিসপত্র, ওখানেই উনি রেওয়াজ করতেন। এবং আমার মাথায় ওটা রয়ে গেছে, কত সহজ সিম্পল জীবন, অথচ বিসমিল্লাহর রেকর্ড বাড়িতে বাড়িতে। তুমি দেখো, আহ, বিলাত খাঁ বা হুম। রবিশঙ্কর, যারা মিউজিক ভালোবাসে হুম। তারা কেনে, কিন্তু বিসমিল্লাহ তো প্রতিটি বিস বিয়েতে বিসমিল্লাহ বাজে। মুশকিলটা হচ্ছে বিসমিল্লাহ নিজেই জানেন না, উনি জানেন না জানতেন যে না, উনি কি। উনি নিজেই জানতেন না যে ওনার কত টাকা রয়্যালটি, কে, হুম। এই যে আত্মীয় স্বজন ছেলে মেয়েরা তারাই দেখতো। ফলে উনি ফকির টাইপের লোক একদম, ছিলেন, ওইটাই একেবারে বলছি, হ্যাঁ। একদম ফকির টাইপের ফকির লোক। সাধক মানে ওনার সাধক অর্থনীতির সঙ্গে কোনো খুব না, একটা। আসলে কি হয় জানো তো, শিল্পীর মধ্যে দুটো জিনিস হয়। আহ, শিল্পী এবং সাধক, হুম। এই দুটো জিনিস হয়। আহ, মানে সবাই সাধক হন না। না। শিল্পী, প্রচুর শিল্পী আছে, হুম। সাধক কম। হুম। হ্যাঁ, তো ফলে আমার মনে হয় যে আহ, এই যে মানুষগুলোকে আমি দেখেছি, ইভেন দালাই লামার সঙ্গে আমি কাজ করেছি, দালাই লামার মধ্যে একটা কম্প্যাশন, মানে কোন ইয়ারের কথা বলছেন দালাই এটা? লামার আমি কাজ করেছিলাম 1990 সিক্স সিক্সে প্রথম শুট করি, তার আচ্ছা। কয়েক বছর পরে আবার করি, এবং 2004-এ ছবিটা ভেনিসে প্রিমিয়ার হয়। হুম, হুম, একটু একটু করে করেছিলাম, কারণ আমি ধর্মশালায় গিয়ে কাজ করেছি, ওনার সঙ্গে ইউরোপে কাজ করেছি। হুম। তাছাড়া আমি তিব্বতে প্রচুর শুটিং করেছিলাম, না, আহ, আমাদের। মানে বিয়ন্ড দ্য হিমালয়স হ্যাঁ, হ্যাঁ, করার সময়। হ্যাঁ। পরে দালের আমার গ্রামটা দেখে, উনি যখন দিল্লিতে প্রথম ছবিটা দেখলাম, আমার দেখলাম যে ওর চোখ দিয়ে জল পড়ছে, কারণ ওই ওই গ্রামটায় আমি শুটিং করেছিলাম, আমার আচ্ছা। ক্যামেরা তোলা ছিল। আহ, ফলে আমার এই মানুষগুলোর সঙ্গে কাজ করে মনে হয়েছে এরা সকলেই সাধক। হুম। আহ, মোহর্দি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কণিকা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মুহূর্তের পর, হ্যাঁ। মোহর্দিও সাধক, নিজের খেয়ালে থাকতেন, ভীষণ লাজুক, হুম। কিন্তু দুর্দান্ত গান গাইতেন। হুম। মোহর্দি আমায় বললো, আজ আমার চেহারাই খারাপ হয়ে গেছে, এখন তুমি শুটিং করো না, তুমি একটা নাম করা ডিরেক্টর। আমি বলি, কি আপনার গলার সুর একই রয়ে গেছে, আর বিভিন্ন বয়সে মানুষের চেহারা পাল্টায়, চেহারা পাল্টায়। আপনি এখনো খুব সুন্দরী মোহর্দি, যেমন সুন্দর আপনার অ্যাপিয়ারেন্স, হুম। তেমন সুন্দর আপনার গলা। ফলে এইগুলো আমি কেন করেছি আমার নিজেকে সমৃদ্ধ করার জন্য। এবার নিজেকে সমৃদ্ধ করার জন্য হ্যাঁ। আহ, মানে দালাই লামা আমাকে একটা বলেছিলেন, তোমাকে খুব মন খুলে প্রাণ খুলে অন্তরের হাসিটা দরকার। হুম। এই যে মানুষ হাসে, দু রকমের হাসি রয়েছে। হুম। একটা হচ্ছে খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে ভেতর থেকে হাসে, হুম। আরেকটা মেকানিক্যালি হাসে। হ্যাঁ, হ্যাঁ, মেকানিক্যাল হাসতে হয় কাদের, তারা বলে এয়ার হোস্টেসদের হাসতে হয়। হ্যাঁ, 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 তাদের তো প্রফেশন ওটা, হ্যাঁ। তার একটা আলাদা হাসি আছে। হুম। এবং
সত্যিকারের মানুষ যে কম্প্যাশনেট, হুম, যে আরেকজনের প্রতি সহানুভূতিশীল, হুম, আরেকজনকে ভালোবাসে, তার হাসিটা দেখলেই বোঝা যায়। হুম। ফলে আমরা কি কোনোদিন লক্ষ্য করেছি কত রকমের হাসি আছে যদি বলি আমি? সত্যি। হ্যাঁ। হ্যাঁ, তো ফলে এটা একটা দারুণ ব্যাপার হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, ইন্টারেস্টিং। সবটাই হচ্ছে কিছু মানুষ দেখবে আমার মানে আমার ছেলে ঈশান ও একটা ক্যামেরা নিয়ে কুম্ভ মেলায় গেছিল ছবি তুলতে। কিছু সাধু সন্ত যে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, তুমি তোমার এত ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে? ও না, খুব বেজায় দারুণ আনন্দে আছি। ওই সারা বছর কি করো? আমি বিভিন্ন মেলায় মেলায় ঘুরে বেড়াই। হুম, এই যে সাধু সন্তরা, হুম। তাদের কোনো প্রবলেম নেই। তাদের যদি আবার রাজনীতিতে আনা হয় আলাদা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আজকাল যেটা দেখতে পাচ্ছি সাধু সন্তরা রাজনীতিতে আসছে। হুম, হুম, না, এমনি সত্যিকারের সাধু, হুম। তাদের তাদের হাসি নির্মল হাসি, এবং তাদের কিছুতেই কিছু যায় আসে না, বেশ না। ব্যস্ত আছি। হুম, তা আমার ছেলে খুব ইমপ্রেসড হয়েছিল, বললো যে ও কয়েকজন ইন্টারভিউ করেছিল, ছবি তুলেছিল, যে দেখো বাবা এরা তো কি দিব্যি আনন্দে রয়েছে। হুম। আহ, আর আমাদের কত কিছু চাই। আর আমাদের চাই চাই চাই, হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে চাই 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 এর তো কোনো শেষ নেই। শেষ নেই। ফলে এটাই হচ্ছে এজ অফ গ্রিড। যে প্রথম আপনি তো জ্যোতি বসুর ওপরেও একটা খুব ডকুমেন্টারি করেছে। আচ্ছা, এগুলো কোথায় দেখতে পাবো বলুন তো? এই জ্যোতি এ, বসুর আমি ওদের পার্টির লোকদের বলেছি তোমরা আর্কাইভ করে রাখো, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওটা তো কোনো পার্টি থেকে করেনি। আমি কোন একটা কোম্পানির রুচি, যেটা একটা মোজারবিয়ার একবার একটা আমি আপনার ইন্টারভিউ করেছিলাম। কোম্পানি করেছিল, কিন্তু কেন করেছিল, কেন আমাকে বললো যে আপনি তো অনেক রকমের, বিসমিল্লাহ নিয়ে করেছেন, দলাই লামা হ্যাঁ, করেছেন, কত উৎপল করেছেন। দত্ত নিয়ে করেছেন। করেছেন, হ্যাঁ, মোহর্দিকে হ্যাঁ, করেছেন। আপনি একজন রাজনৈতিক নৈতিক নেতাকে নিয়ে কেন একটা করছেন না, একটা হুম, হুম, ডকুমেন্টেশন। হুম। আমি তখন মনে হয়েছিল ফিল্ম জ্যোতিবাবু, ডিভিশন নাকি জ্যোতিবাবু না, এটা এটা? এটাও না, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল আচ্ছা। একজন প্রাইভেট হুম, প্রডিউসার করেছিলেন। তো আমার মনে হয়েছিল যে জ্যোতিবাবু সব থেকে, তখন যখন আমি ছবিটা করি, সব থেকে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, যিনি 30 দশক থেকে এত বছর ধরে সারা পৃথিবীর রাজনীতি, দেশের হুম, হুম। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ফলে ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা জানি না। ওই শুটিং এর একটু অভিজ্ঞতা, যেমন আমার মনে আছে এখনো, যে আপনি ওনাকে বলছেন বাঁ দিক ঘুরুন, ডান দিক ঘুরুন, উনি ঠিক ওটার মতো ঘুরছেন। না ওটা না, একটা ছোট্ট উনি ক্লিপ উনি দেখেছি। বলতেন যে আপনি যেটা বলবেন আমি বলে যাব, তবে আমি ইন্টারভিউ কিন্তু যতদিন চিফ মিনিস্টার কাছে দেবো না। হ্যাঁ। আমি যখন ছেড়ে দেবো, হুম, হুম। মানে মুখ্যমন্ত্রীর পদ, তারপরে ইন্টারভিউ দেবো। তার কারণ প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক কথা বলা যায় বলা না। যায় না। তো আপনি এটা কতদিন ধরে করেছিলেন আমি এটা? ওটা মাঝে মাঝে, যেমন দলাই লামা করেছিলাম, দলাই লামা জ্যোতি বসু একসাথে শুরু করেছিলাম। হ্যাঁ। আমি যখন সময় পেতাম অন্য ওইটা ছবির কাজে করতেন। ওটা করতাম, বা ওদের ওদের যখন সময় হতো, কারণ ওরা হ্যাঁ, প্রত্যেকেই ভীষণ হ্যাঁ, ব্যস্ত। হ্যাঁ, হ্যাঁ। আহ, তো যদি মহাকারণ যদি আমি টেওয়াপাড়া। দেখেছি যে নিজে জুতো পালিশ করতেন, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কার করতেন। তা আমাকে বললো এগুলো, এইটা আপনি তুলবেন না। আচ্ছা। হ্যাঁ, একটু বেশি লোক দেখানো হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে উনি বলেছিলেন যে আহ, একটা পরিবর্তন আসবে। হুম, তার কারণ আমাদের এতদিন ক্ষমতায় বেশিদিন থাকলে সেটা কিন্তু অনেক দিক থেকে ক্ষতি করে। হুম, সেই ক্ষতিটা আমাদের পার্টির হয়েছে। হুম, কিন্তু উনি যেটা বলেছিলেন ব্যক্তিগতভাবে কতগুলো, যেহেতু ফিরোজ গান্ধীর সঙ্গে খুব যোগ ছিল, হুম, ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ ছিল, হুম। বলে আমি ইন্দিরাকে বলেছিলাম এমার্জেন্সির ব্যাপারটা ওই ধরনের না প্রয়োগ করতে। হুম। আহ, কিন্তু ও শোনেনি, হয়তো ওর প্রয়োজন ছিল। তা অনেক কিছুই মানে উনি উনি তো ব্যক্তিগতভাবে, বিরোধী ছিলেন তখন হ্যাঁ, এমার্জেন্সিটার সময়। হ্যাঁ বিরোধী পক্ষ, হ্যাঁ, কিন্তু বিরোধী উনি পক্ষ। যেহেতু চিনতেন উনি না করেছিলেন এটা। বলেছিলেন, আচ্ছা। যে ছবির মধ্যে আছে, এখন ছবিটা রেস্টোর করা উচিত, কারণ ওটা ওটা একটা একটা উম, একটা আমাদের তো দেখতে প্রামাণ্য ইচ্ছে চিত্র, করে না। প্রামাণ্য চিত্র, যেটা একটা সময়ের অভিজ্ঞতাকে দলিল। উনি বলেছেন। কি করে সুভাষ বসুর সঙ্গে আলাপ হয়েছিল ইংল্যান্ডে, ওরা তখন ছাত্র। বলুন, এগুলো হ্যাঁ। সেগুলো সমস্ত তো সুভাষ বোস বলেছিল যে তোমরা নিজেদের তৈরি করো, তুমি মানে আইন পড়ছো, আইনটাকে ব্যবহার করো, কি করে আমাদের দেশের স্বাধীন হলে সেই আইনটাকে ওনার ব্যবহার কোন করবে। ইয়ারে দেখা হয়েছিল? ইংল্যান্ডে হ্যাঁ, ইংল্যান্ডে, মানে উনি তো 45 থেকে মানে তারও আগে, ধরুন এই থার্টিজে, 30s এ থাকে, থার্টিজে হ্যাঁ। যখন যদিও পড়তে গেছিলেন। আচ্ছা, ওই হ্যাঁ, সময়, হ্যাঁ, হ্যাঁ। ওই সময় দেখা হয়েছিল সুভাষ বোসের সঙ্গে। ওদের ওদের হ্যাঁ। একটা স্টুডেন্ট গ্রুপ ছিল। তা এটা আমার কেন খুব মনে হয় এই অসম্ভব ধরনের ভালো। ছবিগুলো কেন করেছি, তা সেটা নিজেকে খানিকটা সমৃদ্ধ করা, ঋদ্ধ করা, ইতিহাসের দলিল এগুলো তো। দলিল হিসেবে, এবং এটা থেকে যাবে। আমার মনে হয় ছবি নেগেটিভ ঠিক আছে,
কেউ না কেউ করবে রেস্টোর। এখন যেরকম আমার পুরনো ছবিগুলো ন্যাশনাল ফিল্ম আর্কাইভ রেস্টোর করছে। হুম। আহ, যেমন? বিসমিল্লাহ করলো। হ্যাঁ, করেছে। হ্যাঁ, বিসমিল্লাহ রেডি হয়ে গেছে, সত্যজিৎ রায়ের উপর ডকুমেন্টারিও রেডি হয়ে গেছে। আচ্ছা। আহ, দালাই লামা করবে, আরো বাকি যা যা আছে, আরো হ্যাঁ, অনেক হ্যাঁ। ছবি করেছে, অসংখ্য হুম, হুম, হুম। ডকুমেন্টারি। কালাহান্ডির উপর যেটা কালাহান্ডি করেছিলাম, করেছেন, হ্যাঁ। সেটা কালাহান্ডি দেখেছে। সত্যিকারের। ওখানে মানে অর্থাহারে অনাহারে মানুষ মারা গেছিল, অথচ কালাহান্ডি একসময় একটা বিরাট আপনি ক্যালকাটা শস্য। হাইকোর্ট করেছেন। হাইকোর্টের উপর কাজ করেছি, প্রথম হ্যাঁ, ক্যামেরা ঢুকলো, কারণ ক্যামেরা তো ক্যামেরা, অ্যালাউড হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ। কারণ হাইকোর্ট হচ্ছে মানে আমাদের এই উপমহাদেশে প্রথম হুম, প্রথম মানে কোর্ট, হুম, হুম। এবং সেই কোর্টের পরিধি ছিল বিরাট। তা সেটা ওই ইতিহাসটা সম্পর্কে আমি যেন জানতে পারলাম এবং আরো মানুষকে জানাতে পারলাম। একটু আপনার থেকে আরো একটু মোহর দিই। জ্যোতি বসু আর বিসমিল্লার গল্প শুনতে চাই, আর একটু হ্যাঁ, এদের জীবনযাত্রা, বা আপনাকে কিছু বলেছিল কোনো না, ঘটনার কথা। মোহর দিয়ে যেরকম মনে করছিল, মানে যে খুব ছোট্ট ছিল, একটা গান গুনগুন করে গাইছিল, ওগো তুমি পঞ্চদশী। তা গানটা অনেকে বললে একটু ভুল ভুল গাইছি, সেই হুম, সুর নয়। হুম, রবীন্দ্রনাথ ওটা শুনেছিলেন, হুম, শুনে বললো যে না, আপনি গাও তো একবার। বাহ, এটাই দারুণ লাগছে শুনতে, তাহলে হুম, এটাই স্বরলিপিতে করবো আমরা। হুম। মানে এইরকম একটা এটা বোঝা যায় ভয়ঙ্কর। রবীন্দ্রনাথের কিরম উদার মন ছিল। হ্যাঁ। তো যাই হোক, উনি তো একটা অন্য লেভেলের। হুম, সেটা না, তবে একটা জিনিস, রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, হুম। সেটা আমি মোহর্দির মাধ্যমে লোককে জানাতে পেরেছি। পেরেছেন, হ্যাঁ। কেজি সুব্রমণিয়াম অত হ্যাঁ, বড় শিল্পী, কেজি সুব্রমণ্যম মানিদা বসু। বলে, হ্যাঁ, যে মানিদা মানে শান্তিনিকেতনের বিখ্যাত বাংলায়, আর মানি স্যার বড়দায়। এই কেজি সুব্রমণিয়াম বা মানিদার মাধ্যমে তখনকার চিন্তা ভাবনা, শিল্প, রবীন্দ্রনাথ, তারপরে তাদের টিচার নন্দলাল বসু, বিনোদ হ্যাঁ, 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 হ্যাঁ। বিনোদ বিহারী বাবু, রামকিঙ্কর বেজ, এদের যে এদের যে চিন্তা ভাবনা ভাবনাটা আপনি তুলে আনতে আমি তুলে পেরেছেন। আনতে পেরেছি মানিদার মাধ্যমে, তার চিন্তা ভাবনার মাধ্যমে। মানিদা, আমি যখন শুটিং করেছিলাম আমার তখন 90 বছর বয়স, রেগুলার কাজ করে যাচ্ছেন, হুম, নানা মিডিয়াম কাজ, পেন্টিং করছেন, ভাস্কর্য করছেন, সবই সবই করছেন। আহ, এবং বলছেন যে দেখো, আমার বয়সটা বেড়েছে, কিন্তু আমার মনটা তো আরো উন্নত হয়েছে। হুম, মানে এটা খুব, এটার মধ্যে একটা খুব রহস্য রয়ে গেছে। হুম। বলে যে এই তো বয়স বেড়ে গেছে, এই এর আর পারবে না। আর পারবে না, তা নয়। না, মনটা তো আরো ভালো বয়সের হয়েছে, সঙ্গে আরো সে মজেছে। কিন্তু মনের আরো একটা অনেক হুম। মনের যদি চিন্তা ঠিক করে ভাবনার থাকতে পার, হ্যাঁ। অভিজ্ঞতা অভিজ্ঞতা হুম, বেড়েছে। হুম। বিভিন্ন মানুষজনের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ। আমি যখন বিয়ন্ড দ্য হিমালয়াস করেছিলাম, 5 ঘন্টার ছবি, প্রায় প্রায় পাঁচ হুম, পৌনে 5 ঘন্টা, আমার সুযোগ হয়েছিল সমস্ত সেন্ট্রাল এশিয়া, হুম, চায়না, তিব্বত ঘুরে শুটিং হুম, করা। হুম, আমি একটা এক্সপিডিশন টিমের সঙ্গে গেছিলাম, হুম, কিন্তু সে অসাধারণ অভিজ্ঞতা। হুম, এবং এই যে আমাদের যে বহু পুরনো একটা কানেকশন ছিল মধ্য এশিয়ার হুম, সঙ্গে, হুম, হুম, কারণ হিউয়েন সাং এসেছিলেন, বা জোয়ান জাং বলে আজকাল, এসেছিলেন চায়না থেকে বৌদ্ধ পুঁথিগুলোর হুম। অথেন্টিসিটি চেক করতে। জাস্ট ইমাজিন, পরিব্রাজক, হ্যাঁ। ততক্ষণে সে কিন্তু মানে মানে বৌদ্ধ ধর্ম চায়নাতে পৌঁছে গেছে। হুম, সেই মহায়ানা বুদ্ধিজমের এসেন্সটাকে ভালো করে বোঝার জন্য উনি এতটা পথ এসেছিলেন। হুম। ফলে এইসব অভিজ্ঞতাগুলো আমার কাছে সাংঘাতিক। প্রচুর রিসার্চ আপনাকে করতে হয়েছে। হ্যাঁ, যে কোনো কাজ করলেই গবেষণা না না করলে করলে হয় না, হবে না, হ্যাঁ। অসম্ভব। আর তাই এটা আমার মনে হয় যে এই জন্য নানা ধরনের কাজ আমি করে গেছি এবং এখনো করছি। আহ, হাইকোর্ট সম্পর্কে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ডকুমেন্টারি করার ইচ্ছে নেই? আপনি তো দলে এখন বিশেষ ভূমিকায় না আছেন। না না, আমি কোনো দলে নেই, কোনো দলে নেই। আমি তো আপনার কে সবসময় ওদের। না, আমি শোনো, আমার মানে আমাকে শ্রদ্ধা করে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। ফিল্ম ফেস্টিভ্যালের যে কমিটিতে হ্যাঁ, চেয়ারম্যান, হ্যাঁ, হ্যাঁ, ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম করেন, হ্যাঁ। ফেস্টিভ্যালটা। তো এখন মনে করুন, এখন আমার নিজের আরো ছবি করার মানে, এখন কতগুলো ছবি আমাকে করতে হবে, সেগুলো হচ্ছে কাহিনী চিত্র। হুম। মানে একজন ব্যক্তিত্বকে নিয়ে ছবি করার এই মুহূর্তে হয়তো আমি পারবো না, ভবিষ্যতে যদি মনে হয় করব। হ্যাঁ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো, আর যাই হয়ে যাক, একটা তো অত্যন্ত প্রমিনেন্ট একটা অসম্ভব লড়াকু 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 একজন একজন মহিলা। মহিলা, এবং এবং রাজনীতিক হিসেবে তো কোনো তার কোনো ইয়ে নেই। না, অসম্ভব লড়াকু মানে মহিলা।
যার উপর একটা ডকুমেন্টেশন হওয়া উচিত, উচিত। অবশ্যই হ্যাঁ, হওয়া উচিত বলে মনে করি সেটাই আমি। আমার মনে হলো যে এখন আপনাকে ব্যাপার বলি। হচ্ছে যে আমার এখন যা মনের অবস্থা, হ্যাঁ, এখন কয়েকটা ফিচার ছবি আমি ভেবে রেখেছি। আচ্ছা, উম, কিরকম একটু শুনি, সেটা অল্প অল্প। একটা হচ্ছে ইন্ডো বাংলাদেশ, সেটা হুম, একটু মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তার হুম, কারণ এই বাংলাদেশের বাংলাদেশের সমস্যাটা। পরিস্থিতি যদি আরো ভালো হয় তাহলে করব সেটা। হুম, আহ এমন বিষয়বস্তুগুলো আমি বলতে পারছি না, তার না কারণ না না। আহ, আর এছাড়া আমি আরেকটা একটা ছবি আমার একজনকে কমিট করা রয়েছে, সেটা হিন্দি ভাষায় করতে হবে। তার হুম, কারণ ছবিটা মোটামুটি মধ্যপ্রদেশ অঞ্চলের গল্প, আচ্ছা। গল্প বা মানে হুম, ঘটনা। হুম, আরেকটা বাংলা ছবি নিয়ে আমি পরিকল্পনা করে রেখেছি, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হবে একটা। হুম, আহ, ফলে এই পরপর কতগুলো ফিচার ছবির পরিকল্পনা করা আছে আমার। আচ্ছা। এছাড়া আমি দু একজনকে কথা দিয়েছি যে আমি হুম, তোমার ছবি করবো, একজন প্রডিউসারকে। এছাড়া একটা বড় প্রজেক্ট আমি কথা দিয়েছি, সেটা একটা তেলেগু ছবি। আচ্ছা। আমার আমার জীবনের প্রথম ফিচার ছবি হচ্ছে মা ভূমি, হ্যাঁ, তেলেগু ভাষায় করা। জানি তো, হ্যাঁ। ফলে মানে এটা তেলেগু, কেন হয়েছিল আপনার আমি জানি এটা না, হয়েছিল, প্রথম এটা ফিচার মানে ফিল্মের বাঙালি পরিচালক কেন তেলুগু ভাষা? মৃণালদার মৃগয়ার যে হুম, প্রডিউসাররা, তার কলকাতায় এসে ইন্ডিয়া ল্যাবে আমার হাংরি অটম ডকুমেন্টারি হাংরি দেখেছিল। অটম, হ্যাঁ। দেখে বললো যে তুমি হায়দ্রাবাদে এসে একটা ছবি করো। ওটাতেই আপনি পুরস্কার পেয়েছিলেন, হাংরি হ্যাঁ, অটমে, না? হ্যাঁ, পুরস্কার তো হ্যাঁ। পেয়েছিলাম। তা এখন ব্যাপার হচ্ছে যে তখন আমি হায়দ্রাবাদে গিয়ে যে ছবি করব, বিষয়বস্তু খুঁজছিলাম। কিষান চন্দ্রের জব ক্ষেত জাগে বলে একটা ছোট্ট নভেল আছে, হুম, তেলেঙ্গানা কৃষক আন্দোলনের হুম, প্রেক্ষিতে। হুম, সেই নভেলটা নিয়ে ছবি করার যে কথা ভাবলাম, এবং তেলেগু ভাষায় করলাম, ভাষা জানতাম না। কিন্তু আমার সহকারীরা আমায় খুব সাহায্য করতো। হুম, আরেকটা, হুম, যেহেতু নিজামের অধীনে ছিল হায়দ্রাবাদ হুম। অঞ্চল বা তেলেঙ্গানা, তখন তেলেঙ্গানা স্টেট আলাদা হয়নি, অন্ধ্রপ্রদেশ ছিল। আহ, ফলে ওরা খানিকটা হিন্দি বুঝতো, মানে উর্দু বুঝতো। উর্দু, হ্যাঁ। হ্যাঁ, আহ, আমার অসুবিধা হয়নি, ফলে আর ছবিটা অসম্ভব আহ, মানে প্রচুর, মানে গুণীজনের হুম। সমালোচকদের প্রশংসা পেয়েছিল, এবং সুপারহিট হয়ে গেছিল হলে। হলে প্রায় এক বছর চলেছিল। আপনার ভাষাটাতে অসুবিধা হয়নি? কিচ্ছু হয়নি। আমার সিনেমার ভাষাটাই হচ্ছে আমার ভাষা। আচ্ছা। আমি কোন কিছু কিছু জায়গায় যেখানে ভাষার অত্যন্ত আহ, অনুষঙ্গগুলো খুবই হুম, গুরুত্বপূর্ণ, আহ, যেমন আমি লালন ফকির, হুম। আমি তো তেলেগুতে করতে পারতাম না, আমাকে না, বাংলাতেই করতে বাংলাতেই হতো। করতে হতো, হ্যাঁ। আহ, তারপরে যে মানে ওখানে আমার অসুবিধা হয়নি, তার কারণ আমার ভালো সহকারীরা ছিল, বুঝিয়ে দিত। হুম, হুম, হুম। এর ফলে এখন আমাকে তেলেগু ছবি করার পরিকল্পনা করছি, তার কারণ সেটা কি ধরনের ছবি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, এবং এখানে খানিকটা ধরো তুমি এই আরাবল্লীতে যা হচ্ছে তার ওকে। তার তুমি কিছু হয়তো ওকে। ছোঁয়া পাবে। হ্যাঁ, মানে একই ধরনের ঘটনাবলী ঘটছে। হ্যাঁ। ফলে এটা আমি করব, এবং খুব ইমোশনাল ছবি। কি করবে? গৌতম দা, এখন লোকে হলে গিয়ে সিনেমা দেখে না কেন বলুন তো? দেখো, প্রযুক্তি এমন একটা জায়গায় চলে গেছে। শুধুই কি প্রযুক্তির দোষ, না, নাকি ছবিরও কোনো দোষ আছে? না, হলে গিয়ে দেখার মতো তোমার ছবি তৈরি করতে হবে, যেখানে বড় পর্দা ছাড়া যেটা ভালো লাগবে না, সেটা জোর করে করানো যায় না। মানে আপনি বাহুবলী বলছেন? আমি তোমায়, হ্যাঁ, বাহুবলী, তার বড় পর্দা ছাড়া ভালো লাগবে না। হ্যাঁ, এটা কেন করছে এরা? এটা আজকে নয়, স্পিলবার্গরা যখন ইয়াং ছিল, হ্যাঁ, হ্যাঁ। তখন আমেরিকাতে টেলিভিশন সব খেয়ে নিয়েছিল। হুম। তো ওরা এমন ধরনের ছবি করতে আরম্ভ করলেন, যে ছবিগুলো বড় পর্দায় প্যানাভিশন বা 70 mm দেখতে হবে। ফলে এখানে বড় পর্দা অবস্থা খুব খারাপ আমাদের। কিন্তু দক্ষিণ ভারতে দর্শক বড় পর্দার ছবি দেখতে যায়। ধরো আমি কেরালার মতো ছোট্ট স্টেট, কেরালায় এখনো সিঙ্গেল থিয়েটার প্রায় 700, সরি। আমাদের তো এখানে সব ভেঙে গেছে। তারপরে মাল্টিপ্লেক্স মিলিয়ে, সব মিলিয়ে ওদের 1200 স্ক্রিন, আমাদের এখানের মধ্যে 100 কি 150। হুম। ফলে দর্শক নেই, মানে দর্শক আছে, জায়গা নেই দেখার জায়গা মতো। বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ। বন্ধ হয়ে যাচ্ছে, দর্শক যাচ্ছে না বলে। গৌতম দা, একটা কথা বলি, এই যে আমাদের স্টেটের শিক্ষার অবস্থাটা তো মোটামুটি
গেছে। তো এইটা কি কখনো আপনি কখনো আলোচনার মধ্যে আসে যে দেখুন, দর্শককে তো শিক্ষিতও হতে হবে, মানে দু তিনটে প্রজন্ম যদি একেবারে রসাতলে চলে যায় তারপরে তো আপনি ছবি করেও কিছু করতে পারবেন না, বা সেটা দেখার লোকই থাকবে না। হুম। সেই ব্যাপারটা কি করে না, এটা এটা তো মনে করো বড় যারা শিক্ষাবিদ, হুম। সমাজতত্ত্ববিদ বা রাজনৈতিক নেতা আপনাদের নেত্রী, যখন আলোচনা এ- হয় এ- তখন কি এ- এদের পাত্রটাত্ত্বদের সঙ্গে কথা এদের না, হয়? মানে আমি এটা এইসব এই নিয়ে বাবা, আলোচনা খুব একটা করি না। হ্যাঁ, আহ, ওর আমার থেকে ভাগ ক্ষেত্রে আছে। হচ্ছে সিনেমা হুম সিনেমা ফেস্টিভ্যালে যত উন্নত করা যায় কি করে সেটা আমার হুম দিক। তবে এটা একটা সামগ্রিক একটা, সমস্ত দেশ জুড়ে আহ, সামগ্রিক অধঃপতন হয়েছে হুম সব দিক থেকে। তার পেছনে প্রযুক্তি আছে, তার পেছনে নানা ধরনের অ্যাম্বিশন রয়েছে, যে আমি যেটা পড়ছি, আমি ডাক্তারি পড়ছি এত টাকা দিয়ে, আমার ডাক্তার হয়ে সেই টাকাটা তুলতে হবে, পুরোটা ইনভেস্টমেন্টের মতো। একদম। প্রকৃত শিক্ষা আমাদের যে সমস্ত, প্রাইভেট ডাক্তারি ধরো বইগুলো হচ্ছে। 19th সেঞ্চুরি রেনাসা বলো, হুম ইয়াই হুম বলো, যে শিক্ষার প্রচলন ছিল সে শিক্ষা ব্যবস্থা পাল্টে গেছে। হুম। আমার মনে হয় একটা বিরাট সমাজ সংস্কার ছাড়া হবে না। হ্যাঁ। মানে মানে সমাজের একটা সংস্কার দরকার। হুম হুম। পুরো দেশের সর্বনাশ হয়েছিল দেশটা ভাগ হয়ে যাওয়ার পর। হ্যাঁ। মানে এর থেকে বড় কেলেঙ্কারি আর কিচ্ছু কিছু নেই। হয় না। আমরা কিন্তু রামমোহনের মতো মানুষ পেয়েছি, বিদ্যাসাগর পেয়েছি, মাইকেল মধুসূদনকে পেয়েছি, এবং প্রচুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্বামী বিবেকানন্দ, যারা সমাজটাকে সংস্কার করার কথা ভেবেছিলেন। কিন্তু ওই যে রেনাসা, ওই যে নবজাগরণ, মানিক দাও তো একটা, সত্যজিৎ রায় হুম একটা নবজাগরণের আলোকপ্রাপ্ত একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উপেন্দ্র কিশোর, হুম সুকুমার রায় এবং হুম তারপর সত্যজিৎ। ফলে এই যে নবজাগরণ, ধরো আমি কথা কথা বলছি যে বিক্রমপুর এলাকায় কিছুদিন আগে অব্দি ভীষণ কঠিন ছিল, সব নৌকোতে করে যেতে হতো বর্ষাকালে। সে বিক্রমপুরের, মানে ব্রিটিশ আমলে আনডিভাইডেড ইন্ডিয়াতে নারী শিক্ষার হার ছিল সব থেকে বেশি, মানে মেয়েদের শিক্ষার হার। হুম তার মানে একটা সংস্কার নবজাগরণ তো হয়েছিল, হুম হুম এত স্কুল তৈরি হয়েছিল, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করতে পারলাম না। তার প্রধান কারণ, সেটা সীমাবদ্ধ ছিল এলিট একটা সেকশন, উচ্চ মধ্যবিত্ত এবং শিক্ষিত মধ্যবিত্ত, তাদের মধ্যেই জিনিসটা আটকে ছিল। সাধারণ ওয়ার্কিং ক্লাসের মধ্যে ইউরোপে যেটা হয়েছিল, নবজাগরণের স্পর্শ পৌঁছয়নি। তুমি যদি একজন ইটালিয়ান ওয়ার্কারকে জিজ্ঞেস করো, লিওনার্দো দা ভিঞ্চিকে, মাইকেল অ্যাঞ্জেলোকে, কিছু একটা বলে দেবে তোমাকে। হুম আমার ওয়ার্কিং ক্লাসকে জিজ্ঞেস করো, অবন ঠাকুরকে, হুম। যামিনী রায়কে, তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। ঠিকই। তার মানে সেই মানুষগুলোর কাছে নবজাগরণ পৌঁছয়। পৌঁছায়নি। এটা কিন্তু মূল ব্যাপার। সব না পৌঁছলে কখনোই, হুম, এটা নীলাঞ্জনা ঘুরে বেড়াচ্ছে। হতে পারে। আহ, হ্যাঁ। না না, মানে এই জন্য আমরা এতটা ডিসপ্যারিটি হয়ে গেছে, মানে একটা বিশাল সংখ্যক মানুষ। হ্যাঁ। না, কারণ শিক্ষার কথা এই কারণে তুললাম, ছবি ধরুন খুব দারুণ ক্লাসি ছবি হচ্ছে, আর যারা দেখতে যাবার তারা গিয়ে কিছু বুঝতে পারছে না, তাহলে তো আর কোনো লাভ হবে না সেটা, মানে দুটো, একটা এ সা টিপছে, ও ওটা টিপছে, তো কোনো কাজ হবে না, সেই জন্য মানুষ দেখতে যাবে না, দেখে বলবে যে কি হচ্ছে। না, মানে ধরো তার থেকে সিরিয়ালি ভালো। ছোটখাটো যে দেশগুলো আছে সেগুলো হুম এফেক্ট করেছে, মানে টেকনোলজি, হুম সেখানে ওটিটি এফেক্ট হুম। করেছে। আচ্ছা গৌতম দা, এবার আমরা মোটামুটি অনেকটাই আমরা গল্প করে ফেলেছি, কিন্তু যে গল্প না করলে নয়, এটা হচ্ছে আপনার যে পরিচালনায় যে ফিল্মগুলো হয়েছে, তাতে আমরা কখনো রূপাকে পদ্মা নদীর মাঝিতে অসাধারণ দেখেছি, কখনো দেখেছি প্রসেনজিৎকে দেখেছি, কখনো পাওলিকে প্রথম আপনি এই কালবেলা দিয়ে শুরু হলো মাধবীলতার চরিত্র। হ্যাঁ। এই তার এবং শেষে হচ্ছে যাত্রা, যেটাতে রেখা আপনার বা মানে একটাই এখানে এসে কাজ করেছেন কলকাতা শহরে, না, কলকাতা না, ও তো বোধহয় ইয়েতে হায়দ্রাবাদে কাজ করেছিলেন আপনার অভিনীত, মানে আপনার পরিচালনায়। রেখা, নানা পাটেকর আর দীপ্তি নাভাল, দীপ্তি নাভাল। তো এই আর ভারতীদি
নানার মা করেছিল। আচ্ছা, তাহলে এই এই গল্পগুলো একটু শুনবো। আমি আমি যখনই কোনো কাস্টিং করি, প্রথম আমার মনে হয় যে আমার চরিত্রের সঙ্গে এই চেহারাটা মিলছে কিনা, বা আমি ওকে দিয়ে এই চরিত্রটা করতে পারবো কিনা, হুম। এটাই মূল ব্যাপার। সে কত বড় স্টার বা স্টার নয়, এটা আমার কাছে গ্রাহ্য নয়। প্রাথমিকভাবে গ্রহণযোগ্য নয়। হুম। সে একজন ভালো অভিনেতা এবং আমার এই চরিত্রটা করতে পারবে। হুম। এইভাবে আমি চিরকাল কাস্ট করেছি। কাস্ট করতে গিয়ে দেখেছি যে আহ, এক একজন অভিনেতা অসাধারণ, হুম। আবার কোনো কোনো অভিনেতা একটু মিডিওকার, হুম। অতটা স্কিল নেই। আবার অনেক নন অ্যাক্টার্স যারা হুম। আগে জীবনে কোনোদিন অভিনয় করেনি, কিন্তু ক্যামেরার সামনে দারুণ স্বচ্ছন্দ। আচ্ছা। আবার কিছু মানুষকে আমি কাস্টিং করেছিলাম, একদম গ্রামের গ্রামের মানুষ, একজন মুখিয়া, মানে হুম। হুম। পার ছবিতে, বিহারে। চেহারাটা ভালো লেগেছিল, কথাবার্তা খুব স্মার্ট, ক্যামেরার সামনে পাথর হয়ে গেল। তখন তুমি ভাবো কেমন স্পিরিটটা ছিল। একটা টেলিগ্রাম পাঠালাম ওমপুরীকে, হ্যাঁ। ওম এরকম আমরা আটকে পড়েছি, নাসির, শাবানা, উৎপল দত্ত, হ্যাঁ। অনিল চ্যাটার্জি, সবাই আমার লোকেশনে, যে এই চরিত্র আমি এইভাবে ভেবেছিলাম, তুমি এক্ষুনি চলে এসো। পরের দিনে ফ্লাইট ধরে চলে এলো কলকাতা, কলকাতা থেকে ট্রেনে জোসেডি। হুম। আমি নানান ধরনের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। আচ্ছা, নাসিরুদ্দিন নাকি সাঁতার জানতো না, মিথ্যা কথা বলে? না না না, নাসির সাঁতার জানতো, কিন্তু ওই বর্ষার ভরা গঙ্গায় হ্যাঁ। আন্ডার কারেন্টের মধ্যে স্নান করাটা খুব রিস্কি, কিন্তু হুম। সাংঘাতিক সাহস ছিল বলে ও পেয়েছে। মানে নাসিরের সঙ্গে আমার দেখা হলো, এটা নিয়ে তো হাজার হাজার গল্প আছে, হ্যাঁ। ছড়িয়ে আছে। আমি বললাম, হ্যাঁ, যে নাসির সাঁতার জানতো না, কোনো রকমে শিখে আপনার ওখানে। যাই হোক, হ্যাঁ। মানে নাসির যা সাহস দেখিয়েছিল ভাবা যায়। আর কি গল্প আছে রিসেন্টলি দেখা হয়েছিল? দেখা হয়, নাসির বলল, এই সাঁতার কাটার গল্প যে কত ছড়িয়ে আছে এত বছর ধরে, হুম। কিন্তু আমরা তো পেরেছিলাম, ওটাই তো বড় কথা। হ্যাঁ, ঠিকই। এখন এই ধরনের গল্প থাকে, কিন্তু তখন কোনো স্পেশাল এফেক্টস ছিল না, কোন আর রকমের শাবানা আজমি এসে আপনাকে বলেছিল যে আমি জানি আপনি কি করছেন, আমি সাঁতার জানি। মানে শামের কাছ থেকে শুনেছি, শাম বেনেগের কাছ থেকে হ্যাঁ। আমার প্রজেক্ট ওকে পাঠিয়েছিলাম, শামকে হ্যাঁ। হ্যাঁ। স্ক্রিপ্ট। তা শাবানা এসে জোর করেই বলে, আমি আমি সাঁতার জানি, করবো। এই একটা দারুণ গল্প। হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। এখন মূল ব্যাপারটা হচ্ছে শেষ পর্যন্ত পর্দায় হুম। যে সৌমিত্রদার কথা ভেবেই আমি দেখা ছবিটা হ্যাঁ, দেখা করেছিলাম। দেখা, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি জানতাম সৌমিত্রদা এই ছবিটাতে অসাধারণ অভিনয় করবেন, এবং নিজে একজন মননশীল কবি, এবং কি বলবো, মানে আহ, ওকে, ওর সঙ্গে কাজ করা যে কি সহজ ভাবা যায় না, আচ্ছা, আপনি প্রচুর। পাউলেকে কিভাবে আপনি কাস্ট করলেন? আপনি ওকে দেখলেন কোথায়? আসলে দেখো, আমি ওটা কালবেলাটা অরিজিনাল টেলিভিশনের জন্য করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পরে একটা কমিটি ওরা দেখে বলে বলে যে এটাকে রিলিজ করলে খুব ভালো হয়। হুম। রিলিজ করার পর ছবিটা খুব ভালো চলেছিল, দারুণ দারুণ। হয়েছিল, হ্যাঁ। একটা কাস্টিং এ মানে মাধবীলতা কাস্টিংটা হ্যাঁ খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ, পরম করেছিল অনিমেষ। অনিমেষ। হ্যাঁ। তো এই কালবেলাটা তো একসময় আহ, মধ্যবিত্ত বাঙালি বা শিক্ষিত বাঙালির ঘরে ঘরে একটা দারুণ একদম একদম। জনপ্রিয়তা লাভ আমাদের করেছিল। ছোটবেলায় তো একদম। তেমন মাধবীলতা কি করবে, সমরেশ মজুমদার বললো যে এটাই প্রবলেম গৌতম। উত্তর উত্তরাধিকার কালবেলা কালপুরুষ, হ্যাঁ, এ তো আর এখন কিছু করার নেই। হ্যাঁ। তখন আমার প্রোডাকশনে একজন, মানে আমাদের অ্যাডভাইসার ছিলেন শানু ব্যানার্জি। উনি যিশু বলে, আহ, যিশু দাশগুপ্ত একজন হ্যাঁ পরিচালক ছিলেন হ্যাঁ। হ্যাঁ। টেলিভিশনে। সে বললো একটা ছোটখাটো কতগুলো রোল একটি মেয়ে করেছে, তার ছবি বানাচ্ছি। ছবিটা হুম। থেকে আমার মনে হলো যে না, একে মানালেও মানাতে পারে। আহ, তা সমরেশ মজুমদার বললো যে একটু ভেবে দেখো, জানো তো মাধবীলতা আমার প্রাণ, আমার হুম। আমার তৈরি সৃষ্টি চরিত্র আমার প্রাণ, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বাঙালির জীবনে। একদম। তো সানুদাই পাউলিকে নিয়ে এসেছিলেন আমার ঘরে। পাউলি প্রায় ঢুকতে ভয় পাচ্ছিল আমার হুম। পড়ার ঘরে। আমি এসো 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 এসো, গল্প করি। হুম। গল্প করতে করতে আমি ওকে ঠিক করে ফেললাম নেবো। হুম। হুম। মানে কথাবার্তার মধ্যে আমি দেখলাম যে আমি যেটা চাইছি সেটা পেয়ে যাব। হুম। এবং সব থেকে মজা, সমরেশ মজুমদার চলে গেছেন ছেড়ে আমাদের। হুম। আহ, তো ওনার একটুখানি আপত্তি ছিল হুম। যে তুই আরেকটু খুঁজলে পারতে। পাউলি পাউলির মতো হুম। একেবারে। হুম। তারপরে অনেক সুবিধা অভিনয় করেছে। হ্যাঁ। কালবেলা ওকে প্রতিষ্ঠিত করে, কোনো একদম। সন্দেহ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা সমাজ বন্ধু বলে একটু ভেবে দেখো। আমি বললাম, না, তুই চিন্তা করো না, খুব ভালো হুম। করবে গো। হুম।
এবং তারপরে যখন ছবিটা দেখলেন সমরেশ মজুমদার হুম। একটা কথা বলেছিলেন, গৌতম, মাধবীলতা এতদিন আমার ছিল, এখন তোমার হয়ে গেল। বাহ! এটা খুব সুন্দর, দুর্দান্ত। দুর্দান্ত মানে কথা। একদম তুমি ঠিক চরিত্র করাতে পেরেছো। আর সমরেশ দাস তো এরমই কথা বলতেন, হ্যাঁ, কি সব রসিক মানুষ ছিলেন। হ্যাঁ। হ্যাঁ। আপনার শেষে আমি জিজ্ঞেস করব রেখার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা। একটু শেষের দিকে মনোমালিন্য হয়েছিল না কি হয়েছিল না না, একটা? শোনো, রেখাকে আমি যখন কাস্টিং করেছিলাম, হুম। আমি জানতাম ওর যে বয়স, সেই বয়সের চরিত্র হুম। কিছু জায়গায় একটু অল্প বয়সে ফিরে যেতে হবে হ্যাঁ। মেকআপ দিয়ে। তা উম, রেখার প্রথম ধারণা ছিল চরিত্রটা বোধহয় উমরাও জানের মতো। হুম। আমি বললাম, একদম না, বলে যাও, একদম অন্যরকম। তা ওর মানে আপনি আমার, রেখার বাড়িতে বোম্বেতে গেছিলেন? হ্যাঁ, ও আমার আচ্ছা। স্ক্রিপ্ট শুনলো, খুব আনন্দিত। তারপরে কিরকম বাড়ির ভেতরটা বলুন তো? এটা একটা অদ্ভুত বোকা বোকা প্রশ্ন, কিন্তু জানতে চাই। খুব ভেতরে ওই যেটা ওই মটকা ফটকা রাখা থাকে ওই বাড়িটা তো বান্দ্রাতে? পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, হ্যাঁ, পরিচ্ছন্ন বাড়ি। একতলা আর বাড়ি? একটা ইয়ে ছিল, পেট ছিল। যাই হুম। হোক, আহ, রেখাকে আমি যখন স্ক্রিপ্টটা শোনাই, ও খুব এক্সাইটেড হয়ে যায়, হ্যাঁ। বললো, দাদা নিশ্চয় করবো আমি। তারপরে সঙ্গে মানে নানার মতো একজন অ্যাক্টর, হুম। বিরাট হুম। খুব হুম। গুরুত্বপূর্ণ চরিত্র, হ্যাঁ। দশরথ নাম ছিল লেখকের হ্যাঁ। চরিত্র। হ্যাঁ। হ্যাঁ। কারণ ছবিটা পুরোটাই কল্পনা না বাস্তব, হ্যাঁ। এই দ্বন্দ্বের মধ্যে ছবিটা কিন্তু। ডিলেমার মধ্যে হ্যাঁ, রয়েছে, এই হ্যাঁ। ডিলেমার মধ্যে, এবং তার জন্য জন্য দর্শক তখন খুব একটা বুঝতে পারেনি যে হুম। কে, কোনটা ফিকশন কোনটা ফিকশন নয়। হুম। এখন রেখার প্রথম প্রশ্ন ছিল যে আমি তো কোনো মেকআপ নেই, হুম। মেকআপ ছাড়া দু একটা সিকোয়েন্সের জন্য মেকআপ দিতে হবে। তাতে তো রেখাকে আমি দোষ দিই না, কারণ রেখা স্টার একটা। হুম। হুম। আর এতদিন ধরে রেখার সৌন্দর্য, অ্যাপিয়ারেন্স লোককে হুম। আলোড়িত করেছে। ফলে আমার দায়িত্ব রয়েছে, আমি ওকে বললাম, তুমি দেখো, আমি তোমায় শুটিং করে দেখাবো কিরকম লাগছে। আমি রামোজিদের শুট করে নেগেটিভ প্রসেস ফিল্মে প্রসেস করে ওকে দেখালাম, দাদা পারফেক্টলি অলরাইট। হুম। মানে যেগুলো সরু সরু ডুরে শাড়িটারি ওইগুলো? সিম্পল শাড়ি পরে হ্যাঁ, বা আরে যে টিপ পরে, মানে হ্যাঁ। কোনো কোনো মেকআপ বলে খুব ভালো লাগছে, এবং এটাই হচ্ছে ব্যাপার। হুম। আর তুমি কখন, তখন একটা মনিটর বেরিয়েছিল, হুম। আমি তো আগে, আমাদের তো মনিটর ছিল না আগে, হুম। মনিটর ছাড়াই আমরা শুট করতাম, ভাবা যায়? ল্যাবরেটরি থেকে প্রসেস হয়ে আসতো। ভাবা যায়? এটা ওটাই স্বাভাবিক ছিল আমাদের হ্যাঁ। কাছে, মানে কনফিডেন্স এখন কেউ লেভেলটা। ভাবতে পারে না হ্যাঁ, মনিটর ভাবতে ছাড়া? পারে, হ্যাঁ, না। ওটাই কনফিডেন্স লেভেল হুম। ছিল। হুম। তা ওই একটা ছোট্ট মনিটর শুটিং এর সময় ও বারবার গিয়ে দেখতো, আমি বললাম, একদম দেখো না। হুম। ওই যে মনিটরটা খুব লো কোয়ালিটি, তখনও মানে হুম। উন্নত মনিটর বুঝতে বেরোয়নি পেরেছি, হ্যাঁ। 2005 সালে। তাই বলে তুমি একদম দেখো না, এই যে আমি বলছি ওকে, এটাকে তোমাকে ট্রাস্ট করতে হবে। হুম। এটারই আমার আমার সঙ্গে কোনো অভিনেতা অভিনেত্রী মনোমালিন্য হয়নি। হুম। 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 একটু টানাপোড়েন হয়েছিল কতগুলো শেষের দিকে ব্যাপারে, ওই নাচ টাচের নৈশ ব্যাপারে? নাচ ফাচের ব্যাপারে হয়েছিল, কিন্তু মনোমালিন্য হয়নি। তারপরে নিজেই খুব খুশি হ্যাঁ। ছবিটা করে, এবং যখন যতবার দেখা হয়, মানে ভীষণ ও আনন্দের তো সঙ্গে গৌতম আমি দা। যতদূর শুনেছিলাম রেখা ফোন করেছিল নীলাঞ্জনা দিকে যে ওই ব্লাউজের মাপ টাপ ইত্যাদি ওই সমস্ত ব্যাপারে, যেহেতু উনি হ্যাঁ করতেন। হ্যাঁ, এটা একদম। হয়েছিল তো? এবং নীলাঞ্জনা রেখার যে কস্টিউমগুলো তৈরি করে দিয়েছিল, অপূর্ব। হ্যাঁ। হ্যাঁ। মানে প্রতিটি, মানে একটাতে ছিল তার ওই আহ, আহ, তোয়েফ, হুম। তোয়েফের হুম। মানে হুম। বাইজিদের পোশাক, হুম। তাছাড়া এমনি সাধারণ পোশাক, হুম। হুম। গ্রামের যে চরিত্র ছিল তার হ্যাঁ। হ্যাঁ। পোশাক। হ্যাঁ। ফলে সেই পোশাকগুলো রেখা একটাও কোনো প্রশ্ন করেনি, বলে দারুণ দারুণ দারুণ। হ্যাঁ। 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 হ্যাঁ, আর এমনিতে কিরকম ব্যবহার ওর রেখার? খুব স্বাভাবিক ব্যাপার, আমার তো কোনো অস্বাভাবিক মনে হয়নি। আচ্ছা। একদম সময় জ্ঞান, ঠিক হ্যাঁ। যটার সময় রেডি হওয়ার কথা রেডি হওয়া। পুরো শুটিংটা হায়দ্রাবাদে হয়েছিল? মোস্টলি, কিছুটা কলকাতায় হয়েছিল, হ্যাঁ। সামান্য কিছু, আর মোস্টলি হায়দ্রাবাদে। কলকাতায় কি রেখা এসেছিল না? না, কলকাতার নানা নানা পাটেকারের পাটেকার এসেছিল, দীপ্তি আচ্ছা। ছিল, হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। আমার কোনো অসুবিধা হয়নি। হুম। ওর হয়তো মনে হয়েছিল যে, আমি ওকে বলেছিলাম, দেখো এটা কিন্তু অন্য গল্প, তোমার উমরাও জানে যে ইমেজ, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ও কি সেই জন্য আর একটা নাচ টাচ কিছু করেছিল সারোজ খানকে দিয়ে? সচকিন্দাতে একটা নাচ করে সিকোয়েন্স ছিল, আপনারাই হ্যাঁ হ্যাঁ করিয়েছিলেন, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর শাশ্বতী করেছিল বাকিটা, ও শাশ্বতী সেন, শাশ্বতী সেন ও বিজু বিজু মহারাজের, বিরজু মহারাজের ছাত্রী। উনিও করেছিলেন। আর ও আর ও সরোজ খানজিও সরোজ করেছেন। খানও করেছিল, আপনি তো মিঠুনের সঙ্গে গুপুরিয়া করেছিলেন, হ্যাঁ। করেছেন। মানে আমার, আমি ফার্স্ট আপনার। নানা ধরনের অভিনেতা অভিনেত্রীর কাজ হ্যাঁ। করেছি হ্যাঁ। বাংলায়,
ছায়াদেবীর সঙ্গে কাজ করেছি একটা মানে সিরিয়ালে, বা সিরিয়াল মানে ওই তখন প্রথম টেলিফোন। বাংলা ছোট গল্প হ্যাঁ, হ্যাঁ। টেলিফিল্মে। অসাধারণ অভিনেত্রী ছায়াদি। হুম। প্রচুর অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। হ্যাঁ। এবার আপনার ওপর ডকুমেন্টারিটা কে করবে আমি সেটাই ভাবছি। আচ্ছা, শেষে চলে এসেছি। একটা প্রশ্ন খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করছি, আপনার কি উত্তম কুমারের সঙ্গে কোনো কাজ করার কথা ছিল? আমার দ্বিতীয় ছবি শ্রীমতী কাফে উত্তম কুমারকে নিয়ে করার কথা ছিল। হ্যাঁ। তার কারণ সমরেশ বসু, ওই উপন্যাসটা আমার খুব ভালো লেগেছিল, সমরেশ দা আমাকে নিয়ে যায়। উত্তম কুমার খুব পছন্দ হয়েছিল বিষয়টা। নৈহাটির একটা ক্যান্টিনের ম্যানেজার, হুম। বিরাট লম্বা একটা প্রেক্ষাপট, হুম। মানে লবণাইন থেকে আরম্ভ করে প্রায় স্বাধীনতা অবধি আচ্ছা। এই রাজনৈতিক প্রেক্ষাপট। ওখানে নানা ধরনের লোকজন যায়, আর সেটার মালিক হচ্ছে ভজুলাট ওকে বলতো, হুম। ভজনানন্দ হালদার। তা সেটা উনি খুব চেয়েছিলেন। আমি তখন মাভূমি করতে চলে গেলাম, হুম। যে আমি সময় দেখে স্ক্রিপ্ট, ফাইনাল স্ক্রিপ্টটা করো। আর একটা জিনিস বলেছিলেন, তোমাদের মতো ইয়াং ছেলেদের আসা উচিত। হুম। আমি কতদিন ইন্ডাস্ট্রিকে ধরে রাখবো? হ্যাঁ, পাওয়া যায়। নতুন নতুন ধরনের বিষয় নিয়ে আসা উচিত, নতুন ধরনের অভিনয় নিয়ে আসা উচিত। এটা খুব ইচ্ছে ছিল, এটা আমার আক্ষেপ রয়ে গেল। এবং সব থেকে আক্ষেপ মানে ওনার মৃত্যুদিন আর আমার জন্মদিন একই দিন, হ্যাঁ। 24-এ। আপনি সেই ফোন হ্যাঁ। করেছিলেন আপনার মা, তো যাই ওটা হোক, একটু বলুন তাহলে আহ, শুনবে। ওই আর কি, মানে যখন আমাদের 200 days এর সেলিব্রেশন চলছে হায়দ্রাবাদে, হুম। মাভূমি সুপার হিট, অনেক গেস্টরা এসছে, তখন সেদিন জন্মদিনে আমি মার সঙ্গে যোগাযোগ করলাম। মা বললো আজ উত্তম বাবু চলে গেছেন, 24শে জুলাই। 24শে জুলাই। যাই হোক, খুব ইচ্ছে ছিল। তারপরে না আমি মন থেকে ওইটা আর করাই হয়নি আর না। করাই হয়নি। হ্যাঁ। ওটা আমার মাথায় এমন ভাবে ঢুকেছিল, ওর ইমেজটা হুম। হয় না জীবনে, অনেক কিছু হয় না, সেটা সেই মেনে নিতে হয়। সেই তো আজকে গৌতম দা, এতক্ষণ কথা বললাম, মানে এই কথাটা মনে হচ্ছে ফুরোবে না, কারণ আপনার সঙ্গে ভীষণ ভালো লাগে কথা বলতে যখনই এসেছি। এবং আমি দর্শকদেরও বলি, আমি এত কাল ধরে, মানে এত দীর্ঘ হুম। আমি আমার সাংবাদিকতার জীবনে গৌতম দার কাছে আমি যখন অল্প বয়সে, মানে একদম শিক্ষানবিশে এসেছি, বসে বুঝিয়ে সবকিছু বলে দিয়েছেন। যখন মানে এখনো বুঝি না অত কিছু, কিন্তু গৌতম দার কাছে এলে মনে হয় যাক বাবা, একজন দাদার কাছে এসেছি, আমি যতটুকু বুঝি না ততটুকু গৌতম দা আমাকে বুঝিয়ে দেবেন। না, হ্যাঁ, আসলে সুন্দর আসলে করে। আমার আমার মনে হয় সমস্ত মানুষের মধ্যে হ্যাঁ। সব ধরনের ভালো কোয়ালিটি রয়েছে, হ্যাঁ। আমাদের উচিত সেটাকে বের করা। আপনি বললেন না যে নীলাঞ্জনা চলে গেছে সুতরাং আমাকে আরো বেশি করে কাজের মধ্যে ঢুকতে একদম। হবে। এই তো নয় যে আমি কারণ শুয়ে না, ওর যে স্পিরিট কাজ সেই করার, সেই স্পিরিটটাতে। সেটাকে আমাকে কন্টিনিউ করতে হবে, আমাকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে এই যে আমি আমি প্রজাপতিরা ঘুরলো, যতটুকু মজা করে বললাম এটাকে, যে হ্যাঁ, আমি ফিল করি, মজা করে না, আপনি মন থেকেই মন বিশ্বাস থেকে করেন। বললাম। এই হ্যাঁ। প্রজাপতির আচ্ছা, এটা এরকম আমারও লাগে খানিকখানি। ইন্টারভিউটা হ্যাঁ। শুনছে হ্যাঁ। নীলাঞ্জনা। হ্যাঁ। না, আমি বলছি যে নীলাঞ্জনার প্রতি আমার মানে শ্রদ্ধার ঘর রাখতে হবে। কারণ আমি সারা জীবন যা করেছি তার পেছনে একটা বিরাট আর্টিস্টিক কন্ট্রিবিউশন রয়েছে নীলাঞ্জনার। একদম ফলে ব্যাকবোনের এবং মতো থেকে আরেকটা গেছে। হচ্ছে যে আমি দেখেছি তার মধ্যে পজিটিভ ইমোশনটা খুব প্রচুর স্ট্রং ভীষণ স্ট্রং ছিল। করে নেগেটিভ ইমোশনটাকে দূর করতে পারতো খুব তাড়াতাড়ি, যেটা আমি পারি না। হ্যাঁ। ও পারতো, পারতো বলেই আমাকে সেই ইনপুটটা দিতে পারতো যে এই দেখো এটা ভালো না, তুমি করো না, এটা ভালো। ভালো, এটা করলে আনন্দ পাবে। হ্যাঁ, হ্যাঁ। এই কথাটা সবথেকে বেশি, এইটা করলে তোমার আনন্দ হবে। হুম। ওটাই হচ্ছে ব্যাপার, আমাদের জীবনে আনন্দটা খুঁজে পাওয়াই তো সব থেকে বড় ব্যাপার। সত্যি সত্যি। এবং সেটা কিন্তু আমি দর্শককে বলবো, আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন হুম। কি করে নিজের মনের আনন্দ তৈরি করা যায়। মানে একটা, যেটা ওই যে সাধুর কথা বললাম, আমার ছেলে ছবি তুলেছিল, তার কিচ্ছু নেই, লোটা কম্বল, কিন্তু তার মনের আনন্দ রয়েছে। হ্যাঁ। এই আনন্দটা অনেক কিছু, অনেক জিনিস ঐশ্বর্য দিয়েও আসে না। আসে না। সেটা ওটা ওই একটা ভীষণ একটা মেটেরিয়ালিস্টিক একটা, মানে একটা মেটেরিয়ালিস্টিক একটা গ্রিড, সেটা কিন্তু যতটা কন্ট্রোল করা যায়, তো গাছ কিভাবে বাড়ে, হ্যাঁ। বা পশু পাখিরা কিভাবে, মানে তাদেরও তো মন আছে, হ্যাঁ, তাদেরকে একটু খাওয়ানো, এ করা, তাদের হ্যাঁ। মনটাকে বোঝা, এটাই কিন্তু আলটিমেট। মানুষের ধর্ম বলে আমার সত্যিই মনে তাই, হয়। সত্যিই তাই।
তো আজকে গৌতমদার সঙ্গে আম, এই ছোট গল্পটা আমরা এখানেই শেষ করছি। আর আবার গৌতমদার কাছে আসার মানে ইচ্ছে রইলো। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা দে কে আমি বহুদিন চিনি, আমি প্রচুর ইন্টারভিউ দিয়েছি সেই আনন্দবাজারের সময় থেকে। এখন নিজের চ্যানেল হয়েছে নিবেদিতা অনলাইন, সেটা আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন। তাহলে আমরা যা বলছি বা আপনাদের সঙ্গে একটা কথোপকথন তৈরি হতে পারে।